আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 এবং 25 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে। সো তোমরা যারা আজকে লাইভে যুক্ত হয়েছো সবাই একটু কমেন্ট করে জানাও যে ভাই সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি, ভিডিওটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে নাকি। সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। আজকে অনেক কষ্ট করে লাইভে আসলাম, অনেক প্রবলেম ফেস করে অবশেষে লাইভে আসলাম। যেহেতু বলছি আজকে ক্লাস নিব, ক্লাস নিবই, অ্যান্ড আল্লাহর রহমতে পারছি আসতে। তো অনেকক্ষণ ধরে ট্রাই করতেছিলাম, বাট হচ্ছিল না, অবশেষে হয়েছে। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে ওয়েট করছো। আর প্রথমে আমি সরি যে আজকে লেট হয়ে গেল শুরু করতে। সো কমেন্ট করে জানাও যে সাউন্ডটা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে এন্ড ভিডিওটা কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে। একটু কমেন্ট করে জানাও তো যে সাউন্ডটা ক্লিয়ার আছে নাকি, ভিডিওটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে নাকি। আর যারা যারা আজকে লাইভে যুক্ত হয়েছো সবাই একটু লাইভটা শেয়ার করে দিও এবং ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিও। আমরা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাই। আচ্ছা ঠিক আছে, তোমরা যারা অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলা তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, অনেক ঝামেলা ছিল, সব ঝামেলা ঠিক করে আসলাম। তো অবশেষে আমরা লাইভটা শুরু করতে পারছি, এটাই অনেক আল্লাহর রহমতে। এখন আমরা ক্লাসটা শুরু করব। সো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও যে সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি এন্ড ভিডিওটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে নাকি। পাশাপাশি তোমাদের কার কোন ইউনিভার্সিটি টার্গেট সেটাও আমাকে জানাতো দেখি। নওগাঁ বিশ্ববিদ্যালয় টার্গেট আছে কার কার? আজকে একটা নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিডিও দিছিলাম। বলো। সব বিশ্ববিদ্যালয় ভালো, বুঝছো, কোনো বিশ্ববিদ্যালয় খারাপ না। তো তোমাদের কার কোন ইউনিভার্সিটি টার্গেট সেটাও আমাকে জানাও। ক্লিয়ার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সবাই যুক্ত হচ্ছে, থ্যাংক ইউ। আমরা একটু অপেক্ষা করি সবাই যুক্ত হওয়ার জন্য। 10টা 54 বাজে, আমরা 55-র মধ্যে ইনশাল্লাহ শুরু করে দিব। ওকে। সো সবাই সবাই একটু যাদের জায়গায় দিয়ে দিয়ে শেয়ার দিয়ে দাও তো। ও যে ভাই শেয়ার ডান, দেখি কে কে শেয়ার দিছো। তোমাদের জন্য এত কষ্ট করে ক্লাস নিতে আসছি। সো স্লাইড রেডি করতে অনেক ঝামেলা হচ্ছিল, সেটা করছিলাম। দেন আবার এই যে ওবিএস এ প্রবলেম হয়েছিল, ওটা আনইনস্টল করে ইনস্টল করে অনেক কাহিনী করে আসা লাগছে। দেন আবার আইপিএস এও একটু প্রবলেম হয়েছিল, সেটাও ঠিক করলাম, কারেন্ট ছিল না। তো সব মিলে আসলে অনেক স্ট্রাগল করে আসা লাগছে। সো তোমরা একটু নিজ নিজ জায়গা থেকে লাইভটা শেয়ার করে দিও আর কি। ওকে, সবাই একটু লাইভটা শেয়ার করে দাও। আমি একটু শেয়ার করে দিচ্ছি। যে কয়জন আসো লাইভে সবাই একটু বলো তো দেখি কে কে শেষ পর্যন্ত থাকবে। আমাদের অধ্যায়টা ছোট, বাট আমরা আজকে সব পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ, মানে যেগুলো আসবে এগুলো সব টপিকই টাচ করব। সো তোমরা যার যার জায়গা থেকে সিরাজুল টেকনোলজি, ওকে, আইইউ ক্লিয়ার অল ভাইয়া, আচ্ছা। সো আমরা আমাদের জায়গা থেকে বেস্ট ট্রাই করবো অধ্যায়টা শেষ করার, বাট তোমাদের এত রেসপন্স কম থাকলে তো হবে না। ক্লাসের জন্য তোমরা পাগল করে দিচ্ছ, বাট ক্লাসে তোমাদের খোঁজ নাই। সো সবাই আর কি যার যার জায়গা থেকে লাইভটা শেয়ার করে দাও। শেয়ার ডান, আব্দুল গনি তানজিম বসে শেয়ার ডান, ধন্যবাদ আব্দুল গনি তানজিমকে। বাকিরাও যা যা জায়গা থেকে একটু লাইভটা শেয়ার করে দাও। একটু অপেক্ষা করি সব যুক্ত হওয়ার জন্য। আর বেশিক্ষণ অপেক্ষা করবো না, 1 মিনিট, আর 1 মিনিট যাও। 40 জন, 50 করো অ্যাটলিস্ট, দেখি 50 জন যুক্ত হয় নাকি। ফার্মেসি নিয়ে পড়তে চাই, ইনশাল্লাহ ফার্মেসি নিয়ে পড়ার স্বপ্ন চান্স পাওয়ার আগ পর্যন্তই থাকে। একবার চান্স পেয়ে গেলে আর ফার্মেসি পড়তে ইচ্ছা করে না।
ফার্মেসি আসলে পড়াশোনার প্রেশার অনেক বেশি। সমস্যা নাই, ইনশাল্লাহ তোমরা আসো ফার্মেসি শুরু করেন। হ্যাঁ করবো, তোমরা যুক্ত হও সবাই, মানে একটু যেহেতু লেটে শুরু করছে এই জন্য অনেকে হয়তো বা জানে না, অনেকে হয়তো বা ঘুমাতেও চলে গেছে, এই জন্য একটু সবাই যুক্ত জন্য একটু অপেক্ষা করতেছি। আর 30 সেকেন্ড অপেক্ষা করবো, তারপর শুরু করে দিব। ওকে, 3 4 5 6 7, ওকে হ্যাঁ ঠিক আছে। চুয়াল্লিশ, ওকে আর একটু জয়েন হবে। আসিফুল হাসান বলছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। গোস্বামী বলছে আসসালামু আলাইকুম। ভাই পিডিএফ দিবেন না? হ্যাঁ দিব, ক্লাস শেষে তোমরা যারা যারা ক্লাস শেয়ার করছো তোমাদের সবাইকে পিডিএফ দিয়ে দিব। এত কষ্ট করে ক্লাস নিয়েছি, তোমরা যদি শেয়ার না করো তাহলে কেন পিডিএফ দিব বলো? আচ্ছা আর 20 সেকেন্ড, আর 20 সেকেন্ড। বলো সবাই সবার জায়গা থেকে শেয়ার করে বলো যে ভাই শেয়ার ডান। এই যে রাত 11টা বাজে, আবার সেরিতে উঠতে হবে আমার। বলো সবাই সবার জায়গা থেকে শেয়ার করে বলো যে ভাইয়া শেয়ার ডান। দেখি কে কে শেয়ার করছো। 49, আর একজন লাগবে 50 হতে। সবাই শেয়ার করে দাও। ভাইয়া বাংলার বায়োদা গেলে কি সাবজেক্ট পাবো? বাংলার বায়োদা গেলে হচ্ছে তুমি 5,000 সাবজেক্ট পাবা, 3,000 সাবজেক্ট পাবা না। ওকে, 52 জন, হ্যাঁ এই যে 52 জন হয়ে গেছে ইনশাল্লাহ। এখন আমরা ক্লাসটা শুরু করতে পারি, আর 10 সেকেন্ড তারপরে শুরু করে দিব। ওকে, চলো আমরা শুরু করি। আজকে হচ্ছে আমরা কর্মমুখী রসায়ন। আচ্ছা শুনি তো, কর্মমুখী রসায়ন চ্যাপ্টারটা তোমাদের কেমন লাগে? কে কে কর্মমুখী রসায়ন চ্যাপ্টারটা কি তোমাদের সহজ লাগে নাকি কঠিন লাগে বলো তো দেখি। কর্মমুখী রসায়ন, এই যে সুহাসিনী বলছে শেয়ার ডান, ধন্যবাদ সুহাসিনীকে। মাইশা মনোরাও বলছে শেয়ার ডান, তোমাকেও ধন্যবাদ মাইশা মনোরা। ওকে, সো বলো দ্রুত দ্রুত তোমাদের এই চ্যাপ্টারটা কেমন লাগে। তোমাদের কাছে একটা রিভিউ শুনি যে তোমাদের কাছে এই চ্যাপ্টারটা কেমন লাগে, সহজ লাগে নাকি কঠিন লাগে। আমার সময় এইচএসসি তে অনেক কঠিন লাগতো, বাট যখন অ্যাডমিশন আসছি তখন যখন ছোট করে পড়লাম তখন আর কঠিন লাগে না আর কি। ওকে, সো তোমাদের কাছে কার কেমন লাগে বলো দেখি, কার কাছে কেমন লাগে একটু বলো দেখি। এই অধ্যায়টা শেয়ার ডান, শেয়ার ডান। ওকে, সহজ লাগে। জান্নাতুল নাইম বছর সহজ লাগে তার। ওকে, বাকিরা আসসালামু আলাইকুম। আশা রেহান যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম আসসালাম। মোটামুটি ভাই, আচ্ছা চলো, অনেক হার্ড লাগে আচ্ছা। আর বাকিরা? আচ্ছা মোটামুটি ওকে। সো সবাই রেডি? তাহলে আমরা শুরু করবো, বলো কমেন্ট করো রেডি। সবাই রেডি? আশা করি সবাই যুক্ত হয়ে গেছো, সবাই সব বন্ধুদেরকে মেনশন করে দিছো। তো সবাই রেডি, চলো আমরা তাহলে শুরু করবো। বলো রেডি? রেডি হলে একটা রেডি কমেন্ট করো। হার্ড ভাই, আচ্ছা দেখছো এই যে অনেকের হার্ড লাগে অনেকের সহজ লাগে, আমার মতো অবস্থা। আমারও এক সময় কঠিন লাগতো, বাট এখন আল্লাহর রহমতে সহজ লাগে আর কি। মানে এইচএসসি তে কঠিন লাগতো, বাট অ্যাডমিশন উঠে আল্লাহর মধ্যে সহজ লাগছে। সো আমি আজকে এর মধ্যে সহজ করেই পড়াবো। সো ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকো, অনেক ভালো একটা আউটপুট আশা করি পাবা। ওকে, তো চলো আমরা শুরু করি। রেডি রেডি রেডি, হ্যাঁ রেডি ভাইয়া। ওকে রেডি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সো দেখি আমরা। দেখো কর্মমুখী রসায়ন মেন্টর সন্ধি যেহেতু আছে কর্মমুখী রসায়ন। আচ্ছা দেখো ফার্স্ট অফ অল দেখা যাচ্ছে বোর্ড ক্লিয়ার? দেখা যাচ্ছে না বোর্ড? হ্যাঁ বোর্ড ক্লিয়ার আছে। ওকে, আচ্ছা সো দেখো ফার্স্ট অফ অল আমাদের এখান থেকে যে ইনফরমেশনটা লাগবে সেটা হচ্ছে বোর্ড ক্লিয়ার আছে না, একটু কমেন্ট করে জানাও তো বোর্ড ক্লিয়ার আছে দেখি। দেখো খাদ্য নিরাপত্তার ভিত্তিক কি কি, বুঝছো? এটা আসছে অলরেডি, অ্যাডমিশনে আসা কোর্সে। তুমি যখন অ্যাডমিশনের বইটা একটু খুলবা দেখবা যে এখান থেকে কিন্তু কোশ্চেনটা আসছে অলরেডি, যে খাদ্য নিরাপত্তার ভিত্তি কয়টা? 3টা। এবং সেই 3টা ভিত্তি কি কি? তো 1 নম্বর দেখো কি কি আছে। পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি, খাদ্য গ্রহণের সামর্থ্য এবং খাদ্যের সঠিক ব্যবহার। সো এত তো আমাদের মনে থাকবে না, তবে আমাকে মনে রাখার জন্য কিছু সহজ করে বলেন। সো মনে রাখবা ভাই এই যে খাদ্য নিরাপত্তা, তো দেখো তুমি বাংলাদেশে খাবারের নিরাপত্তা না, এই যে দেখো আহ কয়েকদিন আগে একটা ছেলে মারা গেল, তারপর এই যে রিসেন্টলি বুয়েটের একজন মারা গেল আর কি। ঠিক আছে, এই যে তোমার হচ্ছে কিসে, কোলন ক্যান্সারে। তো দেখা গেছে যে খাবার এইসব ভেজালের কারণে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের কি হচ্ছে, রোগ হচ্ছে, বা আমরা জানিও না নিজে কার যে কখন কি হয়ে যায়। কারণ খাবারে কিন্তু প্রচুর পরিমাণে কি ইউজ করা হয়, কেমিক্যাল ইউজ করা হয়, যেগুলো আমাদের বডির জন্য ক্ষতিকর। এই যে খাদ্য নিরাপত্তার জন্য আমাদের কোথায় চলে যেতে হবে বলো তো? আমার সাথে সাথে কমেন্ট করো, প্রবাসে চলে যেতে হবে। কোথায় চলে যেতে হবে ভাই? কমেন্ট করো কি প্রবাস, কমেন্ট করো কি প্রবাস। তো প্রবাসে কি হলো ভাই? প্রতে হচ্ছে প্রাপ্তি, ঠিক আছে, পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি। বতে কি ভাইয়া? বতে হচ্ছে ব্যবহার। আর সতে কি ভাইয়া? সামর্থ্য। সো সবাই আমার সাথে সাথে কমেন্ট করো কি প্রবাস। এসটি করেন ভাইয়া মানে? এসটি কি? ও স্টার্ট, আচ্ছা আচ্ছা আচ্ছা।
আচ্ছা, so দেখো প্রবাস, প্রবাস হচ্ছে ভাইয়া প্রাপ্তি, পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি, বতে ব্যবহার, কি ব্যবহার, তোমার হচ্ছে সঠিক ব্যবহার, আর সতে কি বলতো সামর্থ্য। So এই তিনটা হচ্ছে আমাদের খাদ্য কি বলতো নিরাপদ খাদ্যের কি তিনটা তোমার ভিত্তি। সো এটা কোশ্চেনে দিয়ে দেয় নিজের কোনটা নিরাপদ খাদ্যের ভিত্তি নয়। সো এটা আমাদের জানতে হবে কি বলতো প্রবাস। এই প্রবাসটা আমরা মনে রাখবা। ওকে, তাহলে নিরাপদ খাদ্যের তিনটা ব্যবহার। এবার দেখো ফল পাকাতে, বুঝছো, ফল পাকাতে কোনটা সাহায্য করে বলতো, এই যে ক্যালসিয়াম কার্বাইড হচ্ছে আমাদের কি করে বলতো ফল পাকানোতে আমরা কি করি ক্যালসিয়াম কার্বাইড ইউজ করি। দেখো কি বলা হয়েছে, দ্রুত ফল পাকানোর জন্য আমরা কোনটা ইউজ করি, কমেন্ট করো ক্যালসিয়াম কার্বাইড। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বাইড CaC2, এই ক্যালসিয়াম কার্বাইড ইউজ করি। কোনটা ইউজ করি মনে রাখবা, ক্যালসিয়াম কার্বাইড ইউজ করি। ওকে, আচ্ছা এই দেখো এরপরে ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন করে যা ফল পাকায়। তো ভাইয়া যদি কোশ্চেন আসলে নিচের কোন রাসায়নিক পদার্থ ফল পাকায়, ক্যালসিয়াম কার্বাইড হচ্ছে আমরা ব্যবহার করি, বাট মেইনলি ফল পাকায় কে, মেইনলি ফল পাকায় কিন্তু ভাই অ্যাসিটিলিন গ্যাস। তাহলে ফল পাকায় কে, অ্যাসিটিলিন গ্যাস। আর ফল পাকাতে আমরা ব্যবহার করি কোনটা, ক্যালসিয়াম কার্বাইড। সো কখনো যদি ভাই ক্যালসিয়াম কার্বাইড না দেখো তাহলে বলবা কে অ্যাসিটিলিন গ্যাস, কারণ ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, অ্যাসিটিলিন গ্যাস তৈরি করে। এই অ্যাসিটিলিন গ্যাসটাই কি করে বলতো ফল পাকায়। ঠিক আছে, তাহলে কোন গ্যাস ফল পাকায়, মনে রাখবে অ্যাসিটিলিন গ্যাস ফল পাকায়। অ্যাসিটিলিন গ্যাস কি করে, ফল পাকায়। ওকে, আচ্ছা এরপর দেখো ফরমালিনও কিন্তু সেম। ফরমালিন কি, ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণ। ওকে, এটা তোমরা জানো। আচ্ছা এবার আসি, দেখো এটা কি দেখা যাচ্ছে ক্লিয়ার, মনে হয় না ক্লিয়ারলি দেখা যাচ্ছে, একটু ব্রাইটনেস কমানো দরকার। এই ছকটা কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে বলো তো, ছকটা কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে, একটু ব্রাইটনেস কমাই দিই। এবার দেখা যাবে, এবার আশা করি দেখা যাচ্ছে। সো দেখো এই যে ছকটা, এটা আমাদের খুব ভালো মতো লাগবে এই ছকটা। আচ্ছা, তো দেখো কোনটার কারণে কি রোগ হয় এটার উপর কিন্তু আমি অলরেডি একটা ভিডিও দিছি। সো এই ছকটা আমাদের ভালো মতো জানতে হবে। তো ফার্স্ট অফ অল দেখো আলফা, যে ভিটামিন এ, ভিটামিন এ কে কি বলা হয় বলতো, রেটিনল বলা হয়। ভিটামিন এ কে কি বলা হয় ভাইয়া, রেটিনল। কারণ কি ভিটামিন এ কোথায় থাকে, চোখে থাকে, তাই না, ভিটামিন এর অভাবে কি হয় রাতকানা রোগ হয়। ওইটা দিয়ে মনে রাখবা রেটিনায় থাকে। ভিটামিন এ কোথায় থাকে মনে রাখবা রেটিনা। তো রেটিনা দিয়ে মনে রাখবা কি রেটিনল। তাহলে কমেন্ট করো নামটা কি, রেটিনল। ভিটামিন এর নাম কি, রেটিনল। এর অভাবে কি রোগ হয়, রাতকানা রোগ হয়। ওকে ফাইন, ভিটামিন এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। ওকে, এখন ক্লিয়ার দেখা যাবে। আচ্ছা এবার আসি দেখো ভিটামিন ডি। ভিটামিন ডি, ভিটামিন ডি কি বলতো ক্যালসিফেরল। ভিটামিন ডি তে কি থাকে বলতো ক্যালসিয়াম, বা ভিটামিন দুধে কি থাকে, দুধে ভিটামিন ডি থাকে আর ক্যালসিয়াম থাকে, বা এটাতে মনে রাখবার কি। ঠিক আছে, ভিটামিন ডি কি ক্যালসিফেরল। ভিটামিন ডিটা একটু কমেন্ট করো কি ক্যালসিফেরল, বাকিগুলো আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। এর অভাবে কি রোগ হয়, রিকেটস রোগ হয়। ভিটামিন ডি নাম কি তোমার হচ্ছে ক্যালসিফেরল, এবং কি রোগ হয়, রিকেটস রোগ হয়। বাচ্চাদের কি রোগ হয়, রিকেটস রোগ হয়। এটা তোমরা ছোটবেলায় পড়ে আসার কথা ভিটামিন ডি এরটা। এবার আসি ভাইয়া ভিটামিন ই। ভিটামিন ই দেখো কি আলফা টোকোফেরল, মাংসপেশিতে কি বলতো টান, টোকোফেরলের ট আছে, টানেও কি আছে বলতো ট আছে। তাহলে ভিটামিন ই কে কি বলা হয়, আলফা টোকোফেরল, এবং এর অভাবে কি রোগ হয়, টান হয়, মাংসপেশিতে কি হয়, টান হয়। তাহলে টোকোফেরল টান, তাহলে ভিটামিন ই কে কি বলা হয়, আলফা টোকোফেরল, এবং এর অভাবে কি রোগ হয়, মাংসপেশিতে টান হয়, মাংসপেশিতে কি হয়, টান হয় আর কি। ওকে, আচ্ছা এবার দেখি ভাই কে তে আসি। তো কে তে কি হয় বলতো, আমরা সবচেয়ে ফ্যামিলিয়ার ওয়ার্ড কি কে তে, কিং। কে তে কি বলতো কিং। আর এর নাম কি হবে, কিং এর সাথে কে থাকবে, অবশ্যই কুইন থাকবে। কিং এর সাথে কে থাকে, কুইন থাকে। তাহলে ভিটামিন কে কে কি বলা হয়, ফিলোকুইনন, মানে ফিমেল কুইন। তাহলে ভিটামিন কে কে কি বলা হয় ভাইয়া, ফিলোকুইনন। এখন দেখো কিং আর কুইন গেছে হচ্ছে মনে করো যুদ্ধ করতে আর কি। ঠিক আছে, যে শত্রুদের সাথে যুদ্ধ করতে গেছে, তো কিং আর কুইন কি করছে, আঘাত করে কি করছে, রক্তক্ষরণ করছে আর কি। ঠিক আছে, তাহলে মনে রাখবে এর অভাবে কি রোগ হয়, রক্তক্ষরণ হয়। তাহলে কি বললাম, ভিটামিন কে মানে কি কিং, কিং এর সাথে কে থাকবে ভাই, ফিমেল কুইন থাকবে। তাহলে কিং আর কুইন কি করবে, যখন আগেকার যুদ্ধ হইতো, তো যুদ্ধ হতে গেলে কি হবে, তাদের যখন শত্রু আক্রমণ করবে তখন কি হবে, রক্তক্ষরণ হবে। তাহলে ভিটামিন কে ভিলোকুইনর কি হয়, রক্তক্ষরণ হয়। ওকে, আচ্ছা এরপর দেখো ভিটামিন বি1, বি2, বি6 আর বি12 আছে, চারটা ভিটামিন আছে আর কি। ওকে, তো এই যে মিনা আছে না, মিনা, আমি তোমাদের একটা গল্প বলছিলাম। তো মিনা কার্টুনে যে মিনা ছিল, মিনা হচ্ছে কি হয়েছে বলতো, ফার্স্ট হয়েছে, বুঝছো। তো মিনা এই যে ফার্স্ট হয়ে অনেক লাফালাফি বা বাড়াবাড়ি শুরু করে দিছে, বুঝছো, কি করে দিছে, বাড়াবাড়ি শুরু করে দিছে। ওর বাড়াবাড়ির পিছনে একটা কারণ ছিল, কারণ বলছিল যে মিনা যদি ফার্স্ট হইতে পারে তাহলে ওর কোথায় পাঠিয়ে দিবে বলতো, থাইল্যান্ডে পাঠিয়ে দিবে। কমেন্ট করো তো, থাইল্যান্ডে পাঠিয়ে দিবে। মিনারে কোথায় পাঠিয়ে দিবে বলতো, থাইল্যান্ডে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, যদিও ফার্স্ট হতে পারে।
সো মিনা এই জন্য কি করছে বলতো, অনেক বাড়াবাড়ি করছে। তো কোথায় পাঠাই দেওয়া হবে, কমেন্ট করো, থাইল্যান্ডে। সো মিনাকে যেহেতু থাইল্যান্ডে পাঠাই দেওয়া হবে, এই জন্য মিনাকে আমরা মিনা না বলে কি বলবো বলতো, থায়ামিন বলবো। কি বলবো, থায়ামিন। কারণ মিনা কোথায় গেছে এখন, থাইল্যান্ডে গেছে। তাহলে কি বলবো, থায়ামিন। মিনাকে থায়ামিন আমরা কখন বলবো, যখন কি হবে, ফার্স্ট হবে, মানে B1। তাহলে B1 কে কি বলা হয়, থায়ামিন। এবং মিনা এই যে থাইল্যান্ডে যাওয়ার জন্য কি করছিল, অনেক বাড়াবাড়ি শুরু করে দিছিল আর কি, বুঝছো, পড়াশোনা অনেক বাড়াবাড়ি বা পড়াশোনা অনেক বাড়াই দিছিল আর কি, বাড়াবাড়ি শুরু করে দিছিল। তো বাড়াবাড়ি মানে কি বলতো, বেরি বেরি। ওকে, তাহলে মনে রাখবা ভিটামিন B1, থায়ামিন, এবং এর ফলে কি রোগ হয়, বেরি বেরি হয় আর কি। ওকে, আচ্ছা, তো এটা মনে রাখবা। এবার আসি দেখো B2 আর B6, বুঝছো, B2 আর B6 টা একসাথে মুখস্থ করবো। তো দেখো তোমরা অনেকে কি করো, অনেকে আছে না যে ক্লাস 9 দুইবার রিপিট করে, অনেকে আছে যে অ্যাডমিশন এবার সেকেন্ড টাইম দিচ্ছ, তোমরা কি করতেছো বলো তো, অ্যাডমিশন রিপিট করতেছো। সো রিপিট যারা করো তাদেরকে আমরা কি বলি বলো তো, রিপিটার। তো রিপিটার বানানটা আমরা রিপিটার না লিখে কি লিখবো, রিপিডার। আমার সাথে সাথে কমেন্ট করো কি, রিপিডার। কমেন্ট করো কি, রিপিডার। সবাই আমার সাথে কমেন্ট করো দেখি, রিপিডারটা সবাই কমেন্ট করো তো, যে যে আসছো সবাই কমেন্ট করো কি, রিপিডার। এই টার্মটা সবাই একটু কমেন্ট করো, রিপিডার। রিপিডার টার্মটা সবাই একটু কমেন্ট করো, রিপিডার। দেখি রিপিডার। হ্যাঁ, জান্নাতুল লাইম খেলে কমেন্ট করছে, বাকিরা কই, বাকিরাও কমেন্ট করো। ওকে, রিপিডার খালি জান্নাতুল লাইমের কমেন্ট আসছে। হ্যাঁ, এরপরে কি কমেন্ট করছে, লিচা অনুজা কমেন্ট করছে, আশা রহমান কমেন্ট করছে, বাকিরা কই, আফিয়া জান্নাত, আনিসাও কমেন্ট করছে রিপিটার। আইসিইউ ব্যাচটা কাজের জন্য, আইসিইউ ব্যাচটা সামনে আসবে, জানাই দেওয়া হবে। যারা শেষ সময় কামব্যাক দিতে চায় তাদের জন্য আইসিইউ ব্যাচ, তাদের অবস্থা খারাপ, তাদেরকে আইসিইউতে নিতে হবে, এই জন্য তার ব্যাচটার নাম হচ্ছে আইসিইউ ব্যাচ। এখন মানুষজনের শেষ সময় একেবারে আইসিইউতে নিয়ে যাওয়া লাগে কামব্যাক দেওয়ার জন্য, মানে বেঁচে বাঁচানোর জন্য আর কি। যদিও বাঁচানোর মালিক আল্লাহ, এটা ইয়া নাই, বাট আমরা কোথায় নিয়ে যাই এটা মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, যাই হোক, মাইশা মনোয়ারা লিখছে, ইয়া তারপরে যা কি, ইউষা, ইউষা লিখছে, রোশনি লিখছে, লামিয়া লিখছে, ওকে, মিমি লিখছে, রিপিটার, হাসিবুল হাসান লিখছে। আচ্ছা দেখো রিপিটারে কি হলো ভাইয়া, রিপিটারে রিতে মনে রাখবা রিবোফ্লাভিন, আর পিতে কি পিরিডক্সল। রিবোফ্লাভিন আর পিরিডক্সল দুইটার অভাবে কি রোগ হয় বলতো, ডার্মিটিটিস রোগটা হয়। তাহলে কোশ্চেন যদি আসে ডার্মিটিটিস কার কার কারণে হয়, মনে রাখবা রিপিডার, ডার্মিটিটিস ডারে কার কার কারণে হয়, রিপিট কারণে হয়। রিপিতে কি, রিতে রিবোফ্লাভিন, আর পিতে কি পিরিডক্সল। রিবোফ্লাভিন আর পিরিডক্সল দুইটার কারণে কি হয়, ডার্মিটিটিস রোগটা হয়। এবং ডার্মিটিটিসটা কি, জিহ্বায় প্রদাহ, জিহ্বায় প্রদাহটাকে কি বলা হচ্ছে, ডার্মিটিটিস। কি বলা হচ্ছে, ডার্মিটিটিস। এবার দেখো B2 আর B6 তাহলে কি দিয়ে মনে রাখলাম, রিপিডার দিয়ে মনে রাখলাম। B2 আর B6 কি, রিপিডার। ওকে, আচ্ছা, এবার আসি দেখো B12। তুমি দেখো এই যে তুমি মনে করো এই যে যখন চান্স পাবা বাসায় যাবা, বাসায় গেলে কি নিয়ে যাও, অনেকদিন পর বাসায় গেলে মিষ্টি নিয়ে যাও। বাট মিষ্টি না কিন্তু উচিত না, কারণ ওখানে অনেক তোমার বলা যায় যে মা বাবা থাকে, তাদের কিন্তু বয়স অনেক বেড়ে গেছে। তো তাদের জন্য কিন্তু এখন ফল খেলে কি হবে, সরি, মিষ্টি খেলে কি হবে বলতো, গ্লুকোজের লেভেল বেড়ে যাবে বা ডায়াবেটিস হবে। তো তোমাকে কি করতে হবে, যখন তুমি বাড়িতে যাবা তখন তোমাকে স্বাস্থ্যসম্মত কিছু নিয়ে যেতে হবে। কি নিয়ে যাবা তুমি, ফল নিয়ে যাবা, ঠিক আছে। কি নিয়ে যাবা, বাড়িতে গেলে ফল নিয়ে যাবা। তবে বাড়ি মানে কি, বাড়ি মানে ভাইয়া 12, বাড়ি মানে কি ভাইয়া 12। আর ফলতে কি ভাইয়া, ফলতে হচ্ছে ফলিক অ্যাসিড। তাহলে ভিটামিন B12 কে আমরা কি বলবো, 12 মানে কি বাড়ি, বাড়িতে নিয়ে গেলাম মানে বাড়ি মানে কি 12। তো কি নিয়ে গেছিলাম, ফল নিয়ে গেছিলাম, ফল মানে কি ফলিক অ্যাসিড। আর তুমি যদি ফল না খাও বেশি বেশি তাহলে কি হবে, তোমার রক্ত শূন্যতা হবে। কি হবে বলো তো, ফল না খেলে রক্ত শূন্যতা হবে। তাহলে ফলিক অ্যাসিডের কারণে কি হয়, রক্ত শূন্যতা হয়। ফলিক অ্যাসিডের কারণে কি হয় বলো তো, রক্ত শূন্যতা হয়। ফলিক অ্যাসিডের কারণে কি হয় ভাইয়া, রক্ত শূন্যতা হয়। ওকে, আচ্ছা, এবার আসি ভাই ভিটামিন সি। ভিটামিন সি কে কি বলা হয়, অ্যাসকর্বিক অ্যাসিড, ঠিক আছে, অ্যাসকর্বিক অ্যাসিড। এবং এর অভাবে কি রোগ হয়, স্কারভি রোগ হয়, ঠিক আছে। সো আমরা এটা কিভাবে মনে রাখতে পারি, দেখো এই যে যখন তুমি কাউকে কোনো একটা খারাপ কিছু আস করো, কোনো একটা মানুষের খারাপ কথা আস করো, তখন সে কি বলে বলো তো, সিসি। এগুলো কি আস করতেছো, তাই না। তো কমেন্ট করো, আস করলে কি হয় বলো তো, সিসি বলি। তাহলে আস্তে কি অ্যাসকর্বিক, আস্তে কি ভাইয়া অ্যাসকর্বিক। আর সিতে কি ভাইয়া, সিতে হচ্ছে ভিটামিন সি, সিতে কি ভাইয়া ভিটামিন সি।
সিতে হচ্ছে কি ভাই ভিটামিন সি। ওকে, আচ্ছা তাহলে আস্ক করলে আমরা কি বলি সি সি বলি। ওকে, আর তাহলে আস্কতে দেখো আজকে কি উচ্চারণ হচ্ছে, আজকে দন্তস্ব কটা কিন্তু বেশি উচ্চারণ, আস্ক দেখো দন্তস্ব ক বেশি উচ্চারণ হচ্ছে। দেখো স্কারভিতেও দেখো কি আছে দন্তস্ব ক আছে, তাহলে অ্যাসকর্বিকের কারণে কি হয় স্কারভি রোগটা হয়। তো দেখো তো আমাদের এই পুরো ছকটা ক্লিয়ার হয়ে গেল না, পুরো ছকটা কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেল। ওকে, আচ্ছা এবার যদি বুঝে থাকো তাহলে সবাই 2 এবং 3 নাম্বার কোশ্চেনটার উত্তর দিয়ে দাও। এন্ড আজকে ক্লাস শেষে এই ক্লাসটা ডিলিট করে দেওয়া হবে আর কি। ওকে, এই ক্লাসটা ডিলিট করে দিব আর কি, লাইভ ক্লাস শেষে লাইভ ক্লাসটা ডিলিট হয়ে যাবে, এটা ইউটিউবে থাকবে। ইউটিউবে না মানে এটা ডিলিট করে দেওয়া হবে, ইউটিউবে থাকবে না মানে আপলোড করা হবে না আর কি। সো যারা যারা লাইভে ক্লাস করতেছো তোমরা লাইভে ক্লাস করো, আদারওয়াইজ পরবর্তী দিন ক্লাসে ডিলিট করে দেওয়া হবে। ওকে, আমি এটা বলে দিই না হলে ওকে। আচ্ছা, সো এটা আমরা বুঝলাম। এবার সবাই 2 এবং 3 নাম্বার কোশ্চেন অ্যান্সার দাও যে ফিলোকুইননের অভাবে কোন রোগ হয়, ফিলোকুইননের অভাবে কোন রোগ হয়। পিডিএফ দিয়েন, হ্যাঁ দিব, যাও যারা যারা ক্লাস করছো তাদেরকে পিডিএফ দিব। ওকে, 2 এর এ বলছো, 2 এর এ বলছো, হ্যাঁ দেখো কি বলা হয়েছে ফিলোকুইন। এখন দেখ কুইনের সাথে কে ছিল কিং ছিল, মানে ভিটামিন কে ছিল, এই কিং আর কুইন মিলে কি করছিল যুদ্ধ করতে, যে কি হয়েছিল বলো তো রক্তক্ষরণ হয়েছিল। তাইলে 2 এর অ্যান্সার কোনটা হবে এ নাম্বারটা। এবার আসি ভাই 3 নাম্বারটা কোশ্চেন অ্যান্সার দাও, দেহের বৃদ্ধি সাধন ও ক্ষয় পূরণে কোন খাদ্য উপাদান কাজ করে, খনিজ লবণ, ভিটামিন, আমিষ নাকি শর্করা। 3 এর অ্যান্সার কোনটা দিছো 3, 3 এর অ্যান্সার বি বলছো একজন, একজন মাত্র অ্যান্সার দিছো কে সাইলা সাথী বলছো। আচ্ছা, তো দেখো মানুষ যখন জিমে ভর্তি হয়, জিমে ভর্তি হয় কেন বলো তো বডির গঠনের জন্য, মানে তোমার দেহে যে ক্ষয়গুলো আছে সেই ক্ষয়গুলা পূরণ করে বডি গঠনের জন্য কিন্তু আমাদের এটা করা হয়। সো ক্ষয় পূরণ এবং বৃদ্ধি সাধন। সো জিমে গেলে মানুষ কি বলে বেশি বেশি ডিম খেতে বলে, বেশি বেশি মাংস খেতে বলে, কেন বলে বা ডাল খেতে বলে, এগুলো কি থাকে বলো তো প্রোটিন থাকে, প্রোটিন বেশি বেশি কি নিতে বলে, প্রোটিনের জন্য আলাদা করে কি খায় ড্রিঙ্কসও খায়, বা হচ্ছে আলাদা বলা যায় যে তোমার বিভিন্ন ধরনের কি জানি মিক্সচারও খায় আর কি। ওকে, সেটা কেন খায় যাতে তোমার দেহের বডিটা কি হয় বৃদ্ধি পায়। এটাই আর কি প্রোটিনের কাজটা কি আমাদের বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণ। কোনটা প্রোটিন বা আমিষ, আমিষের কাজ কি বৃদ্ধি সাধন করা। ওকে, আচ্ছা এবার আসি নেক্সট কোশ্চেন 4 নাম্বার, দেহে শক্তি সরবরাহ করে কোন খাদ্য উপাদান, দেহে শক্তি সরবরাহ করে কোন খাদ্য উপাদান। দেখো শক্তি, শক্তিকে শর্করা, আমিষ, খনিজ লবণ নাকি ভিটামিন, এটা তোমরা একটু অ্যান্সার দাও তো দেখি। 4 নাম্বার কোশ্চেন অ্যান্সারটা তোমরা দাও তো, 4 নাম্বার কোশ্চেন অ্যান্সারটা দাও তো, 4 এর অ্যান্সার কোনটা হবে 4, 4 নাম্বার কোশ্চেন অ্যান্সারটা দিয়ে দাও 4। ক্লাস কি রেকর্ডেড হবে না, ক্লাস রেকর্ডেড থাকবে না, ক্লাস শেষে ডিলিট করে দেওয়া হবে, নাহলে এত কষ্ট করে আমি না নিয়ে কালকে সকালে নিতে পারতাম, লাইভ নিব বলেই এত রাত্রে আসছি। আচ্ছা বলো বলো 3 এর অ্যান্সার, 4 অ্যান্সার তো 4 4 অ্যান্সার কি সবাই 4 কেন সবাই স্টপ হয়ে গেছো, 4 অ্যান্সার কি কঠিন খুব বলো। 4 অ্যান্সার এ বলছে একজন শর্করা। ওকে ফাইন, বাকিরাও জানাও 4 অ্যান্সার কোনটা হবে এ এ এ। দেখো এটা কিন্তু আমার কেউ বি দাগাই দিও না, শক্তি কিন্তু মানে বৃদ্ধি বললে আলাদা জিনিস, আর শক্তি সরবরাহ করে কে বলো তো শর্করা। শক্তি সরবরাহ করে কে শর্করা, হচ্ছে আমাদের ভাত, ভাত ভাত খাও না তোমরা, শর্করা জাতীয় খাবার কি করে আমাদের হচ্ছে শক্তি সরবরাহ করে। বাট ভাত খেলে তো আসে ঘুম, বাট তাও মনে রাখতে হবে শক্তি সরবরাহ করে কে বলতো শক্তিতে স আছে, তোমার মনে রাখবা শর্করাতেও কি আছে স আছে, বাকি কোনটায় স আছে কি আছে দেখো, বাকি কোনটা আমিষে কি স আছে, ভিটামিনের স আছে, খনিজ লবণের স আছে, কোথাও কিন্তু নাই। সো স স। ওকে, শর্করা শক্তি। টিএসপি, ঠিক আছে ট্রিপল সুপার ফসফেট, ঠিক আছে ট্রিপল সুপার ফসফেটের সংকেত কি, ঠিক আছে ট্রিপল সুপার ফসফেট, ট্রিপল সুপার ফসফেটের সংকেতটা কি বলো, ট্রিপল সুপার ফসফেট টিএসপি,
ট্রিপল সুপার ফসফেট, ট্রিপল সুপার ফসফেট বলো, 5-এর অ্যান্সারটা বলো, 5-এর অ্যান্সারটা বলো, 5 নাম্বার কোশ্চেন অ্যান্সারটা দিছি তো। আচ্ছা আমার কাছে একটু লেটে আসছিল নেটের সমস্যার কারণে। আচ্ছা বলো 5-এর অ্যান্সার কোনটা হবে? তো ট্রিপল সুপার ফসফেট যেটা আছে এটার নামে ট্রিপল সুপার ফসফেট, বাট এটাকে মেইনলি বলা হয় কি বলতো, মনো ক্যালসিয়াম ফসফেট। কি বলা হয়? মনো ক্যালসিয়াম ফসফেট। ঠিক আছে, কমেন্ট করো কি বলা হয়, মনো ক্যালসিয়াম ফসফেট। মানে ক্যালসিয়াম কয়টা থাকবে? একটা থাকবে। ঠিক আছে, এই যে মনো ক্যালসিয়াম ফসফেট, মনো ক্যালসিয়াম ফসফেট, এইটা হবে অ্যান্সার। টিএসপি সংযুক্তি কোনটা? 5-এর অ্যান্সার সি নাম্বারটা, মনো ক্যালসিয়াম ফসফেট, মনো ক্যালসিয়াম ফসফেট। ওকে, আচ্ছা এবার আসি, দেখো খাদ্যের পচন ঘটার কারণ কি কি? 1, 2, 3, তিনটা অপশন আছে, তোমরা বলো তো 1 হবে, 2 হবে নাকি, মানে এখানে দুইটা করে অ্যান্সার হইতে পারে, তিনটাও হইতে পারে, একটা নাও হইতে পারে আর কি, বুঝছো? 1, 2ও হইতে পারে, 2, 3ও হইতে পারে, 1, 3ও হইতে পারে আর কি। তোমরা বলো যে এটার অ্যান্সার কোনটা কোনটা হবে। কি বলা হয়েছে? খাদ্যের পচন ঘটার কারণ কি? খাদ্য যে পচে যায়, পচার কারণ কি? খাদ্যে পানি না থাকা, ভাইরাস জন্মানো, নাকি তাপমাত্রা 45°C বেশি থাকা? সো ভাই মনে রাখবা, খাদ্য পচে কিসের কারণে? ভাইরাসের কারণে খাদ্য পচতে পারে, তাপমাত্রা 45°C বেশি। দেখবা যে গরমে কি হয়ে যায়, অনেক সময় খাবার নষ্ট হয়ে যায়, এই জন্য আমরা কি করি, খাবারটাকে কিন্তু ফ্রিজে রাখি আর কি। ঠিক আছে, বেশি 45°C মানে কিন্তু অনেক তাপমাত্রা, এই তাপমাত্রায় কি হয়, অনেক ধরনের কি হয় বলতো, খাবারের পচন তৈরি হয়। ঠিক আছে, সো এই তাপমাত্রা 45°C বেশি থাকা কি হবে, খাবার নষ্টে পচনের কারণ। খাদ্যে পানি না থাকা, সো খাদ্যে পানি থাকলে আরো খাবার পচে, পানি না থাকলে তো শুষ্ক অবস্থায় রাখলে দেখবি যে ড্রাই অবস্থায় রাখে, অনেক সময় দেখবা যে ড্রাই আকারে কি রাখে, খাবারগুলোকে রাখা হয় যাতে খাবার না পচে আর কি। ঠিক আছে, সো ড্রাই কেন করা হয়, যাতে পানি না থাকে, কারণ পানি হচ্ছে মেইনলি ব্যাকটেরিয়া, ইস্ট এগুলা কি করে, জন্ম দেয় আর কি। এই জন্য দেখবা পানি সংযুক্তিটা লাগে আমাদের, পানির মাত্রাটা। সো পানি না থাকা এটা কিন্তু কারণ হবে না, পানি থাকলে হইতো। তার মানে অ্যান্সার কোনটা হবে? 2 আর 3, ভাইরাস জন্মানো এবং তাপমাত্রা 45°C বেশি হওয়া। হ্যাঁ, তিনটাই হবে না, তিনটাই হবে না। দেখো এখানে কি বলছে, পানি থাকা বলে নাই, পানি না থাকা। তোমরা অনেকেই যখন গুচ্ছতে এক্সামে আসবে, দেখছো তো গুচ্ছ এক্সামে আমি একটা কোশ্চেনে কিন্তু আমি পিক কিন্তু দিছিলাম, ঠিক আছে, গত বছরের। তো ওখানে কিন্তু দেখতে পাচ্ছ কত ছোট ছোট করে লেখা, এটা যে না থাকে এটা চোখে নাও বাঁধতে পারে। তো এখন বলে দিচ্ছি, একটু ভালো মতো পড়বা। ফলিক অ্যাসিড বলো, ফলিক অ্যাসিড কোনটা? ফলিক অ্যাসিড আগেই বলছি যে ফলিক অ্যাসিড কোনটা ছিল, ফল নিয়ে কোথায় গেছিল, বাসায় গেছিল, মানে বাড়িতে গেছিল। তার মানে কোনটা হবে? ভিটামিন B12। 7-এর অ্যান্সার কোনটা হবে? ভিটামিন B12। 8 নাম্বার, ট্রিপল সুপার ফসফেটের সংকেত কোনটা? আবার একই কোশ্চেন আসছে, ক্লাস শেষ করতে যতক্ষণ লাগবে। দেখো ট্রিপল সুপার ফসফেটের রাসায়নিক সংকেত কোনটা? 8-এর অ্যান্সার দাও তো, ট্রিপল সুপার ফসফেট বলো, ট্রিপল সুপার ফসফেটের রাসায়নিক সংকেত কোনটা? ট্রিপল সুপার ফসফেট বলো, এর পরে কোশ্চেন অ্যান্সার দাও। বলে পরে কোশ্চেন অ্যান্সার দাও তো। ওকে, বলো ট্রিপল সুপার ফসফেট কোনটা হবে অ্যান্সার? বলো বলো বলো। 8-এর অ্যান্সার সি, 8-এর অ্যান্সার বি। আচ্ছা সি আসছে, সরি সি আসছে আর বি আসছে, বলো কোনটা হবে অ্যান্সার? হুম, আচ্ছা বলো বলো বলো। দেখি তোমার দ্রুত দ্রুত তো দ্রুত। দেখো এখানে আসলে কোনোটাই অ্যান্সার দেওয়া নাই, ঠিক আছে, এখানে আসলে বলা ভেঙে গেছে। এখানে দেখো আসলে কোনোটাই অ্যান্সার দেওয়া নাই, এখানে আসলে কোনোটাই কিন্তু অ্যান্সার দেওয়া নাই। ওকে, আচ্ছা অ্যান্সার কোনটা হবে? CaH2। ঠিক আছে, আমার সাথে সাথে একটু কমেন্ট করে ফেলো PO4, কমেন্ট করো CaH2PO4, কমেন্ট করো কি CaH2PO4, এটা কমেন্ট করো
CaH2PO4 CaH2PO4 তারপরে এখানে কত দিচ্ছে 2 দিছিল না, এখানে একটা 2 দিয়ে দিবা। CaH2PO4 2 CaH2PO4 2 CaH2PO4 2, ঠিক আছে, Ca ট্রিপল সুপার ফসফেট বা টিএসপি সংকেত CaH2PO4 2। দেখো তো এটা কোথাও আছে নাকি, দেখো এইখানে মিলছে কি Ca টা মিলছে, বাট এখানে তোমার H2 দেয় নাই, আবার এখানে 3 দিয়ে রাখছে, তার মানে এটাও হবে না। আচ্ছা এবার আসি, দেখো এইটা যেটা আছে এইটা H2PO4 মিলছে, বাট এখানে Ca3 দিয়ে রাখছে, যার ফলে এটাও হচ্ছে না, তার মানে এটা কিন্তু কোনো অ্যান্সারই নাই। ওকে, কি হবে অ্যান্সার? CaH2PO4 হোল 2 CaH2PO4 হোল 2, এখানেও 2 আছে এখানেও 2 আছে আর কি। ওকে, এটা মনে রাখবা, তাহলেই হবে, এটার অ্যান্সারই নাই। খাদ্যদ্রব্য পচনে অন্যতম সহায়ক কোনটা? খাদ্যদ্রব্য পচনে অন্যতম সহায়ক কোনটা, এটা তোমরা সবাই জানো। অক্সিজেনের কাজটা কি? অক্সিজেনের ফলে কিন্তু কি হয়, খাদ্যদ্রব্য পচন ঘটে আর কি, জারণ ঘটে মেইনলি, ঠিক আছে। অক্সিজেনের কারণে কি ঘটে, জারণ ঘটে। তাহলে খাদ্যদ্রব্য পচনের অন্যতম সহায়ক কোনটা কোন ভাইয়া? অক্সিজেন। তাহলে 9 এর আনসার ডি নাম্বারটা। 10 নাম্বার, দুধে পানীয় চর্বির অনুপাত কত? বলো, দুধে পানীয় চর্বির অনুপাত কত? দুধে পানীয় চর্বির অনুপাত কত বলো তো দেখি, দুধে পানীয় চর্বির অনুপাতটা কত? কমেন্ট করো তো, দুধে পানীয় চর্বির অনুপাতটা কত? তবে মনে রাখবা, দেখো দুধে 82 থেকে 88% কি থাকে, পানি থাকে, বুঝছো। দেখো এত মানে দুধে অলরেডি 82 থেকে 88% পানি থাকে, তারপরেও কি করে, এই যে তোমরা যখন গরুর দুধ খেতে যাও বা গরুর দুধ যখন বাসায় রাখো, দেখো ওর মধ্যে কিন্তু পানি মেশানো থাকে, তাই না। অলরেডি দুধে 82 থেকে 88% পানি থাকে, তারপর যদি আরো পানি মেশায়, দুধে আর কি কিছু থাকলো? আর তো কিছুই নাই, তাই না। সো এটাই মনে রাখবা যে দুধে অলরেডি 82 থেকে 88% পানি থাকে, ঠিক আছে, এরপর আবার পানি মেশানো হয়, তাইলে থাকলোটা কি, বুঝছো। সো দেখো দুধে পানীয় চর্বি অনুপাতটা কত তোমাকে আজ করছিলাম। আচ্ছা, তো দেখো 82 থেকে 88-র মধ্যে পার্সেন্টেজ কোনটা মেলে, দেখো তো এই যে একটাই মেলে, কিন্তু এই যে 85। ওকে, পানি থাকে কত, 85। তুমি যদি এক্সাক্ট বলো তাহলে কত থাকে পানি, 85% পানি থাকে, বাকিটা কি থাকে, চর্বি। কত পার্সেন্ট চর্বি দেয়া, 15% চর্বি। দুধে চর্বি থাকে কত পার্সেন্ট, 15%। ওকে, তাহলে 82 থেকে 88%ই থাকে কি, পানি, এবং বাকি 15% থাকে কি, চর্বি। এবার আসি, দেখো এই ছকটা, এই ছকটা তোমাদের অনেকের কাছে কঠিন লাগে, সো আজকে আমি সহজ করে দিব। সো আমরা একটু ধাপে ধাপে পড়বো এটা। আসো দেখি ছকটা ক্লিয়ার করি, আমি যেগুলো কমেন্ট করতে বলবো আমার সাথে সাথে কমেন্ট করে ফেলবা, তাহলে ইজি হবে। সো ফার্স্ট অফ অল দেখো এই কোশ্চেনটা অনেক অনেক আসে, প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস খেলা, আমার সাথে সাথে দেখো সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড মানে কি, লবণ। দেখো না, লবণ দিয়ে যে নোনা ইলিশ, নোনা ইলিশে কি হয়, নোনা ইলিশে কি হয় বলতো, লবণ দিয়ে অনেক দিন সংরক্ষণ করা হয় আর কি, ঠিক আছে। সো খাদ্য লবণ, এক নাম্বার কে, খাদ্য লবণ। দেখো লবণের মতো দেখতে আর একটা কি আছে, চিনি, দেখতে কিন্তু একই রকমই। তাহলে মনে রাখবা, তুমি লবণ দিয়ে সংরক্ষণ করতে গেছো, লবণ পাও নাই, তাই কি করলা, চিনি দিয়ে সংরক্ষণ করলা। তাহলে লবণ আর চিনি, কমেন্ট করো কে কে, খাদ্য লবণ মানে সোডিয়াম ক্লোরাইড আর কে, চিনি। এখন ভাই লবণ দিয়ে হচ্ছে না, চিনি দিয়ে হচ্ছে না, তুমি পাইলে কি, অ্যালকোহল। অ্যালকোহল দিয়ে তারপর কি করলা, খাবার সংরক্ষণ করলা, কি দিয়ে সংরক্ষণ করলা, অ্যালকোহল। তাহলে লবণ, চিনি, অ্যালকোহল। আচ্ছা এবার দেখো ভাই সরিষার তেল, সরিষার তেল দিয়েও কি করা যায়, খাবার সংরক্ষণ করা যায়, পাশাপাশি দেখবা ভিনেগারের মাধ্যমে আচার তৈরি করেও কিন্তু সংরক্ষণ তৈরি করা যায়। তাহলে এই পাঁচটা একটু মুখস্থ করবা। খাদ্য লবণ, দেখো খাদ্য লবণের সাথে কার মিল আছে, চিনি। খাদ্য লবণও পেলে না, চিনিও পেলে না, তারপর কি করলা, অ্যালকোহল নিয়ে আসলা, অ্যালকোহল দিয়ে খাবার সংরক্ষণ করলা। তিনটা গেল, এই তিনটা একসাথে মুখস্থ করবা। এরপর কে, সরিষার তেল, কোন তেল, সরিষার তেল। এরপরে কে ভাইয়া, ভিনেগার। ভিনেগার তো কমন, এর তো ভিনেগার আছে, তাহলে এই পাঁচটা একটু কমেন্ট করবা। ওকে, এই পাঁচটা জিনিস কিন্তু ইজি। আচ্ছা এবার আসি, দেখো কিলেটিং এজেন্ট আছে, আরেকটা কি আছে, অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট আছে। তার আগে অ্যান্টিঅক্সিডেন্টটা পড়ে আসি। দেখো অ্যান্টিঅক্সিডেন্ট কারা, তো দেখো বিএইচএ, বিএইচটি, টিবিএইচকিউ। দেখো নামে মিল আছে কি, সবগুলো শর্ট ফর্ম। বিএইচএ, ঠিক আছে, বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল, বিউটাইলেটেড হাইড্রক্সি টলুইন, ঠিক আছে, এগুলো মুখস্থ করবা। বিএইচটি, বিএইচএ, টিবিএইচকিউ, তারপরে কি প্রোপাইল গ্যালেট, ঠিক আছে, প্রোপাইল গ্যালেট, আর একটাকে সালফাইড। এই চারটা একটু মুখস্থ করবা, কি কি, বিএইচটি, বিএইচএ, টিবিএইচকিউ, দেখো তিনটাই শর্ট ফর্ম। আরেকটাকে প্রোপাইল গ্যালেট, আরেকটাকে সালফাইড। এই পাঁচটা কি বলতো আমার, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কয়টা কাজ করে, পাঁচটা। অ্যান্টিঅক্সিডেন্ট কয়টা, পাঁচটা। সো একটু কমেন্ট করে ফেলো অ্যান্টিঅক্সিডেন্ট পাঁচটা কি কি, শর্ট ফর্ম তো বললাম, বিএইচএ, বিএইচটি, টিবিএইচকিউ, প্রোপাইল গ্যালেট আর সালফাইড, এইগুলো কি অ্যান্টিঅক্সিডেন্ট। তো তুমি যদি এই দুইটা মুখস্থ করতে পারো এনাফ, অনেক কিছুই তুমি পেরে যাবা। এবার আসি, দেখো অ্যান্টি মাইক্রোবিয়ালটা আমরা পরে পড়বো, আমি একটা ছবির মাধ্যমে পড়াবো।
আচ্ছা, কিনেটিক এজেন্টটাও সেম, এটা হচ্ছে আমরা পরে পড়বো, বাট কিনেটিক এজেন্ট দিয়ে একটা লাগবে ইডিটিএ, ঠিক আছে, ইডিটিএ টা আমাদের লাগবে, ঠিক আছে, ইথিলিন ডাইমিন টেট্রাসিটেট। ওকে, ইডিটিএ টা আমাদের ভালো মতো পড়তে হবে। ইডিটিএ, ইডিটিএ টা কি হিসেবে কাজ করবে? কিলেটিং এজেন্ট। ইডিটিএ কি একটা কিলেটিং এজেন্ট, ইডিটিএ কি একটা কিলেটিং এজেন্ট। ওকে, আচ্ছা, বাকিগুলো আমরা মোটামুটি সামনে নেক্সটে পড়বো, আসতেছে সামনে। এই যে আসি, দেখো দেখো এইগুলার ব্যবহার অনেক অনেক আসে, বাট তোমরা পারো না। সো আমি তোমাদেরকে আজকে খুব ভালো মতো শিখাই দিই। এটা হচ্ছে আমার বইয়ের ছবি, মানে আমার বইয়ের ছবি, বউ না, বই বই, ঠিক আছে, বইয়ের ছবি। সো দেখো কি বলছে, কোনটা কোথায় ইউজ করা হয়। দেখো বইয়ের ছবি আমি তুলে নিয়ে আসছি, আমার বই আছে এরকম স্টিকি নোট দিয়ে, আমি কি করছি, প্যাচ লেগে যায়, এত এত ইনফরমেশন, এখানে কিছু ইনফরমেশন, ওখানে কিছু ইনফরমেশন, এত ইনফরমেশন কি মনে থাকে বলো? সো আমি কি করছি, সব ইনফরমেশন একসাথে করে স্টিকি নোট দিয়ে মেরে রেখে দিছি। সো তোমাদের আমি স্লাইডটা দিয়ে দিব, যারা যারা শেয়ার করছো তাদেরকে স্লাইডটা দিয়ে দিব, সো তোমরা এখান থেকে খুব ভালো মতো পড়ে নিতে পারবা। সো আসি এবার, দেখো এই যে চানাচুর, চিপস, সালাদ, আচার, বুঝছো, এই যে চানাচুর চিপস, বুঝছো, এগুলো কি আমাদের খাওয়া যাবে? চানাচুর চিপস কিন্তু আমাদের খাওয়া যাবে না, বুঝছো। সো ঘোলা ঘোলা আসে, না না ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। তো দেখো কি বললাম, চানাচুর আর চিপস এগুলো আমাদের কি খাওয়া যাবে? মনে হয় চানাচুর আর চিপসে কোনটা ইউজ করা হয় না, মানে সোডিয়াম, সোডিয়াম কি বেনজয়েট, সোডিয়াম বেনজয়েট। তাহলে মনে হয় সোডিয়াম বেনজয়েট কোথায় ইউজ করা হয়? আমাদের কি খাওয়া যাবে না? এই চানাচুর চিপস এগুলো খাওয়া যাবে না। তাহলে মনে রাখবা চানাচুর চিপস কি সোডিয়াম বেনজয়েট, চানাচুর চিপস কি ভাইয়া সোডিয়াম বেনজয়েট। আচ্ছা, এবার দেখো তুমি মনে করো তোমার একটা ক্লিয়ার দেখা যায় না, কি বলো ক্লিয়ার দেখা যায় না, কি বলো বাকিরা ক্লিয়ার দেখতে পাচ্ছ না? ক্লিয়ার দেখা যাচ্ছে তো, আমার এখানে তো ক্লিয়ার দেখতে পাচ্ছি আমি, বুঝছো, ক্লিয়ার দেখা যাচ্ছে না? তাই কমেন্ট করো তো তোমরা সবাই, ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি সবাই বলো তো দেখি। আমার তো এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে, আমার সামনে তো এই যে ট্যাবে অন করা আর কি, আমি তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, তোমরা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ না? বলো তো দেখি, দেখতে পাচ্ছ কথা, বলো ক্লিয়ার। এই যে তাসনিম জেরিন বলছে ক্লিয়ার, বাকিরাও বলো তো দেখি, ক্লিয়ার দেখা যাচ্ছে তো? হ্যাঁ ক্লিয়ারলি তো দেখা যাচ্ছে, তোমাদের হয়তো একটু নেটের ইস্যুর কারণে দেখতে পারো নাই, বাট ক্লিয়ারলি তো আমার এখানে দেখা যাচ্ছে। আচ্ছা ক্লিয়ার দেখা যায়, আচ্ছা ঠিক আছে। এখন দেখো মনে করো তোমার একজনকে ভাল লাগছে, একটা মেয়েকে ভাল লাগছে, তুমি মনে করো তাকে অনেক কষ্টে পটাইলা, এখন পটানো টটানোর পর এখন কি করবা, তার বাসায় মনে করো তুমি প্রস্তাব নিয়ে গেলা। তো প্রস্তাব নিয়ে যেতে গেলে তোমার ফর্মালিটিস এর জন্য, বিয়ের প্রস্তাব নিয়ে যখন যাবা, তো তোমার তো তখন কি করতে হবে, তাদের বাসায় তো কিছু একটা নিয়ে যেতে হবে ভালো, তাই না? তো কি কি নিয়ে যাবা? দই নিয়ে যাবা, মিষ্টি নিয়ে যাবা। কি কি নিয়ে যাবা? দই নিয়ে যাবা, মিষ্টি নিয়ে যাবা। কোথা দিয়ে নিয়ে যাবা? বেকারি দিয়ে নিয়ে যাবা, বুঝছো। তারপরে কি নিয়ে যাবা? বেকারিতে গেলা, পনির মাখন, মানে মিষ্টির দোকানে গেলে এত কিছু কিন্তু নিয়ে যেতে হয়। কি কি? দই নিবা, মিষ্টি নিবা, পনির নিবা, মাখন নিবা, ঠিক আছে। পাশাপাশি কোথা দিয়ে নিবা এগুলা? বেকারি দিয়ে নিবা। তাহলে মনে রাখবা বেকারির আইটেম গুলা, দই, মিষ্টি, পনির, মাখন, এগুলা সব কোথায় ইউজ করছিল বলতো? যখন একজনকে তুমি পটাই ফেলছিলা। তো পটাইতে মনে রাখবে পটাশিয়াম সরবেট। পটাইতে মানে কি ভাইয়া? পটাশিয়াম সরবেট। তাহলে মনে রাখবা দই, মিষ্টি, বেকারি, পনির, মাখন, এগুলোতে আমরা কোনটা ইউজ করি? পটাশিয়াম সরবেট ইউজ করি, বুঝছো। আমাদের যে বৃষ্টি হচ্ছে, আমার এদিকেও বাতাসও দিচ্ছে, বাট বৃষ্টি এখনো হয় নাই। আচ্ছা, পটাশিয়াম সলভেট পটাইতে আমরা এগুলা ইউজ করি আর কি। ওকে, এবার দেখি আচার, আচার, আচারে আ আছে, অ্যাসিটিক অ্যাসিডেও কি আছে বলতো? আ আছে। আচারে কোনটা ইউজ করা হয়? অ্যাসিটিক অ্যাসিড। তাহলে বলতো পটানোর পর যখন তুমি বিয়ের প্রস্তাব নিয়ে গেছো, তখন কি কি নিয়ে গেছিলা বাসায় বলতো? কি কি নিয়ে গেছিলাম? কি কি নিয়ে গেছিলা বলতো দেখি, কি কি নিয়ে গেছিলা? কমেন্ট করো দেখি। আচ্ছা, সো এবার আসি, দেখো প্রোপানোইক অ্যাসিড, এরপরে প্রোপানোইক, দেখো প্রোপানোইক পাউরুটি, প্রোপানোইক পাউরুটি, প্রোপানোইক পাউরুটি, প প প্রোপানোইক কোথায় ইউজ করা হবে এরপরে? পাউরুটিতে, প্রোপানোইক পাউরুটি, ঠিক আছে। প্রোপানোইকে প আছে, পাউরুটিতেও কি আছে ভাইয়া? প আছে। প্রোপানোইক পাউরুটি, বা পাউরুটির সাথে দেখো কেকও কিন্তু দেখতে সেম, পাউরুটিও দেখতে চারকোনা, কেকও দেখতে কিন্তু চারকোনাই। তাহলে মনে হয় প্রোপানোইক পাউরুটি আর কোথায় ইউজ করা হয়? কেকে ইউজ করা হয়। ওকে ফাইন। এবার দেখো সাইট্রিক, সাইট্রিক অ্যাসিড সম্পর্কে আমাদের যেটা জানতে হবে, সাইট্রিক অ্যাসিডের ভাইয়া পিএইচ কত বলো তো দেখি, কেউ কি জানো?
সাইট্রিক অ্যাসিডের পিএইচ কত বলো তো, সাইট্রিক অ্যাসিডের পিএইচ কত? আচ্ছা নেট সমস্যা করতেছে, আচ্ছা সমস্যা নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আমার এখানে ক্লিয়ার আছে। আচ্ছা বলো, হ্যাঁ দই মিষ্টি পনির মাখন। আচ্ছা এবার বলি সাইট্রিক অ্যাসিড, দেখো সাইট্রিক অ্যাসিড আমাদের যেটা মনে রাখতে হবে সংরক্ষণে ইউজ করা হয়। সাইট্রিক অ্যাসিডের স আছে, সাইট্রিক অ্যাসিড পিএইচ টা কমেন্ট করতে বলছে, আপনি কমেন্ট করবা। যেটা বলতেছিলাম সাইট্রিক অ্যাসিডের স আছে সংরক্ষণে ইউজ করা হয়। কি কি সংরক্ষণে দেখো, রান্না মাছ, মাংস, কৌটা, জেম, জেলি ইত্যাদি সংরক্ষণে আমরা কোনটা ইউজ করি? সাইট্রিক অ্যাসিড ইউজ করি, ঠিক আছে। তো আমরা আজকে দিয়ে বুঝছো সাইট্রিক অ্যাসিডকে সাইট্রিক অ্যাসিড বলবো না, কি বলবো বলো তো, আমার সাথে সাথে কমেন্ট করবা। পাইট্রিক অ্যাসিড বলবো। কি অ্যাসিড বলবো ভাইয়া? পাইট্রিক অ্যাসিড বলবো। সাইট্রিক অ্যাসিডকে আজকে থেকে কি বলবো ভাইয়া? পাইট্রিক অ্যাসিড। কি অ্যাসিড ভাইয়া? পাইট্রিক অ্যাসিড। সবাই আমার সাথে কমেন্ট করো পাইট্রিক। সাইট্রিক অ্যাসিডকে আমরা কি বলবো? পাইট্রিক। সাইট্রিক অ্যাসিডকে আমরা কি বলবো ভাইয়া আজকে থেকে? পাইট্রিক অ্যাসিড বলবো। সাইট্রিক অ্যাসিডকে কি বলবো ভাইয়া? পাইট্রিক। এই যে দেখছো দেখছো আজকে এই যে জানতো না এই জন্য ভুল হয়েছে, দেখো আজকে থেকে ভুল হবে না। সাইট্রিক অ্যাসিড আজকে থেকে কি বলবো ভাই? এই যে পাইট্রিক অ্যাসিড বলবো। এখন কোশ্চেন হবে কেন আমি সাইট্রিক অ্যাসিডের নাম পাইট্রিক দিব? কারণ ভাই পিএইচ এর মান কত? পাই এর সমান। পাই এর মান কত? 3.14। তাহলে সাইট্রিক অ্যাসিডের পিএইচ মান কত ভাইয়া? 3.14। তাহলে সাইট্রিক অ্যাসিডকে আমরা কি বলবো? পাইট্রিক অ্যাসিড। তাহলে কত হবে? 3.14। 3.14 ওকে, পাইট্রিক অ্যাসিড মনে রাখবা। আচ্ছা এবার আসি, দেখো এবার আসি সাইট্রিক অ্যাসিড আমরা গেল, এবার নাইট্রিক অ্যাসিড। দেখো এই যে ভাইয়া রাত্রে, বুঝছো তো রাত্রে দেখো কি হয়, রাত্রে তোমার বা তুমি এভাবে মনে রাখতে পারো, এই যে আমার অবস্থা দেখো, আমার গায়ে কি মাংস আছে? যে আমি কিন্তু কোন জায়গার মানুষ, আমার গায়ে কি মাংস আছে? তাই আমি মনে রাখতাম কি গায়ে মাংস নাই, বুঝছো, গায়ে কি নাই? মাংস নাই। বা মাংস দিয়ে এটাও মনে রাখতে পারো মাছ বা মাংস কি নাই বলতো? নাই। মাছ বা মাংস দুইটাই নাই, বুঝছো। তুমি মনে করো রাত্রেবেলা খেতে গেছো, তো কি দেখলাম? মাছ মাংস কোনোটাই নাই। নাই কি? মাছ মাংস নাই। কমেন্ট করো কি নাই? মাছ মাংস নাই। বা আরেকভাবেও মনে রাখতে পারো, আমি তোমাদেরকে সহজ করে দিই। এই যে রাত্রেবেলা এই যে সেহরিতে তুমি কি খাওয়া? সবাই চাই কি খেতে বলতো? হয় মাছ খেতে, নাহলে মাংস খেতে, কারণ সারাদিন আমাদের কি রাখা লাগবে? রোজা রাখা লাগবে। তাহলে নাইটে আমরা কি খাই? মাছ আর মাংস খাই, বুঝছো। এই যে নাইট্রিক অ্যাসিড, বুঝছো, নাইট্রিক অ্যাসিড কি খাই রাত্রেবেলা ভাইয়া? মাংস ও মাংসজাত সংরক্ষণে আমরা ইউজ করি কোনটা? নাইট্রিক অ্যাসিড। মাংস, মাংসজাত মানে মাছ মাংস ইত্যাদি ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করি? নাইট্রিক অ্যাসিড ইউজ করি, ওকে। তো নাইটে আমরা কোনটা খাই? মাংস বা মাংসজাত দ্রব্য, এগুলো মনে রাখলেই হলো। এবার দেখো ভাইয়া সালফার লবণ। সালফার লবণ, এখন সাল 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 কিসের থাকে বলো তো? সাল, সালফার, সাল আগে কিছু হচ্ছে, সাল উচ্চারণ হচ্ছে কিসের থাকে? দেখো এই যে কাঁচা ফলে কিন্তু কি থাকে বলতো? সাল থাকে। শাকসবজিতেও কি থাকে বলতো? সাল থাকে। ফলেও কি থাকে বলতো? সাল থাকে। যে ফলের সাল মানে কি? খোসা। খোসাটা অনেক সময় সালও বলা হয় কি, ওকে। সো এই যে সাল দিয়ে মনে করবে সালফার কিসে? এই যে ফল, সবজি, কাঁচা ফল, ফলের রস, এগুলোর ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব? সালফার লবণ ইউজ করব। সো দেখো তো এই ছকটা মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে গেছে না? কোন জায়গায় কোনটা ইউজ করি? এগুলো সব কিন্তু প্রিজারভেটিভস। কোন প্রিজারভেটিভস কোথায় ইউজ করি তোমাদেরকে শিখাই দিলাম। বলো তো এটা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে একটু সবাই কমেন্ট করো ক্লিয়ার। হ্যাঁ যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে একটু কমেন্ট করো ক্লিয়ার। ক্লিয়ার বলো ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে সবাই একটু কমেন্ট করো ক্লিয়ার। সেরিতে ভাঙি? কি ভাঙো? ক্লাস মাঝে মধ্যে ঝাপসা দেখা যায়, এটার কারণ হচ্ছে তোমার নেট প্রবলেম মেবি। তোমার এদিকেও কি বৃষ্টি হচ্ছে? ক্লিয়ার, ওকে। আচ্ছা এবার আসি, দেখো খাবার নষ্ট হওয়ার প্রধান কারণ কয়টা ভাইয়া? তিনটা। কি কি? অণুজীব, এনজাইমের প্রভাবে, অক্সিজেন উপস্থিতি, ধাতবায়ন। তাহলে কি কি? খাবার নষ্ট হয় মেনলি তিনটা কারণ। একটা হচ্ছে অণুজীব। অণুজীব মানে কি? ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ডস, এগুলো দ্বারা যখন আক্রান্ত হয় খাবার কিন্তু নষ্ট হয়। দেখবে যে খাবার পর যখন তোমার ইস্ট বা ছত্রাক পড়ে আর কি, ঠিক আছে, তো এরকম যখন পরে খাবার কি খাওয়া যায়? খাবার কিন্তু খাওয়া যায় না, ফেলে দেওয়া লাগে। এরপর দেখো এনজাইমের প্রভাব। এনজাইমের প্রভাবে অক্সিজেন উপস্থিতি খাবার কি ঘটে বলতো? জারণ ঘটায়। এনজাইম কি ঘটায়? জারণ ঘটায়। জারণ ঘটলে খাবার নষ্ট হয়ে যাবেই, ওকে। এবার দেখো ধাতবায়ন। এখন ধাতবায়ন কোনটা কোনটা এটা ইম্পর্টেন্ট। তো আমার সাথে সাথে কমেন্ট করো। এফ এর দুইটা আয়রন কি কি হয়? আয়রন 2+ হয় আর আয়রন কি হয়? 3+ হয়। তাহলে আয়রন 2+, আয়রন 3+ দুইটাই হবে।
পাশাপাশি কি হবে, কোবাল্ট কত প্লাস 3 প্লাস, আর কপার কত প্লাস, কপার কিন্তু 2 প্লাস, ভুলটা হবে এখানে, এখানে তুমি কপার শুধু প্লাস লাগাই দিবা, কপার শুধু প্লাস না, কপার কি হবে 2 প্লাস, তাহলে একটু চারটা কমেন্ট করো, Fe 2 প্লাস Fe 3 প্লাস, কোবাল্ট 3 প্লাস, কপার 2 প্লাস, কমেন্ট করো তো। বাসায় যাবেন কবে? বাসায় হচ্ছে পরশুদিন যাবো, 16 তারিখ যাবো, বাট তোমাদের জন্য ক্লাস রেকর্ডেড করে রেখে দিয়ে যাবো ইনশাল্লাহ, রেকর্ডেড প্রোভাইড করবো, রেকর্ডেডটা দেখবা তাহলেই কাজে দিবে ইনশাল্লাহ। 16 তারিখ, এরপরে টিকিটই পাচ্ছি না, মানে 26 রমজানের দিকে যাচ্ছি, 27, 28, 29, এরপরে যা ভিড়, এরপরে আর টিকিটই পাওয়া যাচ্ছে না, পরে আমার হেঁটে যাওয়া লাগবে বাসায়। আচ্ছা, সো বললাম যেটা Fe2 প্লাস Fe3 প্লাস, বুঝছো, Fe2 প্লাস Fe3 প্লাস, কোবাল্ট 3 প্লাস, আর কপার কি বলতো, কপার হচ্ছে 2 প্লাস, এটাই ভুল হয়, এটা মনে রাখবা, এই চারটা আসে, এটা প্রচুর পরিমাণে আসে, এখানে যদি 2টা বা 3টা কোশ্চেন আসে, এর মধ্যে একটা কোশ্চেন আসবে এইটা, যে কোন ধাতব আয়নের কারণে খাবার নষ্ট হয়, সো এটা মনে রাখবা। এবার আসবে ন্যাচারাল ফুড প্রিজারভেটিভস, আগেই বলছি লবণ, চিনি, সরিষার তেল, ভিনেগার ছিল, অ্যালকোহল ছিল, এটা হচ্ছে কি ন্যাচারাল ফুড প্রিজারভেটিভ। কিউরিং, এই যে ভাই খাদ্যদ্রব্য যে খাবার লবণের মাধ্যমে যে সংরক্ষণ করছিলাম না, বা সোডিয়াম ক্লোরাইডের মাধ্যমে সংরক্ষণ করছিলাম না, এটাকে কি বলা হচ্ছে, কিউরিং। কি পদ্ধতি, কিউরিং পদ্ধতি। এবং এখানে কত পার্সেন্ট ইউজ করা হয় বলতো, কত পার্সেন্ট ইউজ করা হয় বলতো, 7 থেকে 8% ইউজ করা হয়। কত পার্সেন্ট ইউজ করা হয়, 7 থেকে 8% ইউজ করা হয়। ওকে, থ্যাংক ইউ। সাইলার সাথী বলছে ঈদে দাওয়াত থাকলো, ধন্যবাদ। আচ্ছা, সো কত পার্সেন্ট কিউরিং এ ইউজ করা হয় সোডিয়াম ক্লোরাইড, 7 থেকে 8%। কত পার্সেন্ট, 7 থেকে 8%। ওকে, আচ্ছা এবার আসি, এইটা লাগবে না, কিরেটিং এজেন্ট। আচ্ছা, এখান থেকে জাস্ট একটা জিনিস মনে রাখবা, ইডিটিএ, ঠিক আছে, ইডিটিএটা মনে রাখবা। ইডিটিএটা কি, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেট, ইডিটিএ, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেট, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেট। ওকে, এই যে রসায়ন বিচিত্রার নাম আসছে, এটা আমার হচ্ছে যখন আমি জয়কলিতে আগে ক্লাস নিতাম, সেটার একটা স্লাইড রাখছি এখানে। সো আর রসায়ন বিচিত্রায় কিন্তু আমার নাম আছে, দেখবা রাইটারের ওখানে কিন্তু নাম দেওয়া আছে। ওকে, আচ্ছা, সো বলি যেটা ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিড, এবং রসায়ন বিচিত্রা বইটা কিন্তু অনেক ভালো, তোমরা যারা কেমিস্ট্রি পড়তেছো, আমি নিজেও আমার এইচএসসির সময় বা অ্যাডমিশনের সময় রসায়ন বিচিত্রা পড়তাম, এখানে অনেক শর্টকাট আছে, এটা অনেক ভালো, ইনফরমেটিভ। ওকে, সো পড়বা, কাজে দিবে। সো ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিড, যেটা বললাম ইডিটি এর পুনরূপ, এটা একটা কি হিসেবে কাজ করে, কিলেটিং এজেন্ট হিসেবে কাজ করে, কি হিসেবে কাজ করে, কিলেটিং এজেন্ট হিসেবে কাজ করে। ওকে, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিডেট, সংকেতটাও দেখে রাখতে পারো। ওকে, ইডিটিএ। আচ্ছা, এবার আসি দেখো, আচ্ছা দেখো এখানে একটু আমাদের পার্সেন্টেজ গুলো লাগবে। হ্যাঁ, ঈদে দাওয়াত দিলাম, সাথে সালামিটা দিয়েন। আচ্ছা ঠিক আছে, দিব, সবাইকে দিব ইনশাল্লাহ, তোমাদের একটা সালামি অফার আনবো সামনে। আচ্ছা আসি দেখো, আমাদের হচ্ছে প্রিজারভেটিভ গুলা সম্পর্কে আমাদের জানতে হবে, প্রিজারভেটিভের ব্যবহারের সর্বোচ্চ মাত্রা কত। সো দেখো, তুমি যদি না জানো, অ্যাটলিস্ট যদি আন্দাজে দেখাইতে চাও, 0.1টা দেখাবা, কত দেখাবা, 0.1%, বুঝছো। দেখো বেশিরভাগ ক্ষেত্রে দেখো কত পার্সেন্ট, 0.1%। সো কার কার ক্ষেত্রে বেনজোইক অ্যাসিডটা মেইনলি আসে, সলভিক অ্যাসিড আসে, কত পার্সেন্ট নিরাপদ সর্বোচ্চ মাত্রা, 0.1%। কত পার্সেন্ট, 0.1%। আচ্ছা, এরপরে যেটা লাগবে ভাই, পটাশিয়াম নাইট্রেটটা একটু কষ্ট করে মুখস্থ করবা। পটাশিয়াম নাইট্রেটটা কত ভাইয়া, 120 ppm, কমেন্ট করো, পটাশিয়াম নাইট্রেটটা কত, 120 ppm। পটাশিয়াম নাইট্রেট কত ভাইয়া, 120 ppm, এটা একটু ভালো মতো মুখস্থ করবা। আচ্ছা, এবার আসি দেখো, মাছ ও মাংসের বিভিন্ন উপাদান। সত্যি পেয়েছি রসায়ন বিচিত্রা বইতে আমার নাম, হ্যাঁ রসায়ন বিচিত্রা বইও পাবা, আর পাবা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের যে প্রশ্ন ব্যাংকটা আছে, এখানেও পাবা আর কি। ওকে, এই দুটো নিয়ে আমি কাজ করছিলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের যে প্রশ্ন ব্যাংকটা আছে, এখানেও আছে। আচ্ছা আসি দেখো, মাছ ও মাংসের বিভিন্ন উপাদান, এই যে মাছ আর এই যে কি বলতো, মাংস। তো মাছ মাংসের ক্ষেত্রে দেখো ভাই, মাংসে আর মাছের মধ্যে কার প্রোটিন বেশি বলতো, মাছে দেখো প্রোটিন কত, 14 থেকে 20%, এবং মাংসেও দেখো প্রোটিন কত, 19%। মানে দুইটারই প্রোটিন কিন্তু কি বলতো, কাছাকাছি। মাছে এবং মাংসে দুইটারই প্রোটিন কাছাকাছি, একটা হচ্ছে 14 থেকে 20, আর একটা কত, 19, দুইটারই কি বলতো, কাছাকাছি। সো তুমি অনেকে আছে কি মাছ খায় না, অনেকে মাংস খায়, আমি যেমন মাছ খাই না, মাছ আমার গন্ধ লাগে, এই জন্য আমি মাছ খাই না।
সো মাছের পরিমাণ মাংস হয়, প্রোটিন কিন্তু দুইটাতেই কিন্তু সেম, প্রোটিন 14 থেকে 20, এটাই প্রোটিন কত 19, কাছাকাছি আর কি। ওকে, আচ্ছা এবার আসি ভাই চর্বি। দেখো তো ভাই চর্বি লিখতে কয়টা লেটার ভাইয়া? চর্বি লিখতে ভাইয়া দুইটা লেটার। চর্বি লিখতে ভাইয়া কয়টা লেটার? দুইটা। তুমি কি করবা 0.2 তারপরে কি দিবা 2.0, বুঝছো? বাট এইখানে পয়েন্টটা হবে না, কি হবে 20 হবে। মনে রাখবা 0.2 থেকে 20, 0.2 থেকে 2 হয়, আমাদের ভুল হয় এই জায়গাটায়। তো মনে রাখবা 0.2 থেকে কি বলতো 2 না, 0.2 থেকে কত 20, এটা একটু কমেন্ট করে ফেলো। কি 0.2 থেকে কি 20, কি এটা চর্বির পরিমাণ, এই চর্বির পরিমাণটা লাগবে। 0.2 থেকে 20 চর্বির পরিমাণটা আসে, তাহলে কত 2, মনে রাখবা কি 2, চর্বি কত 0.2, 0.2 থেকে 2.0 না কিন্তু 20। ওকে, 0.2 থেকে 20, 0.2 থেকে 20%। আচ্ছা, এটুকু জাস্ট মনে রাখতে পারলেই হবে। এবার আসি দেখো ফুড লিকার। ফুড লিকার সম্পর্কে এটা জাস্ট একবার দিয়ে রাখছি, একটু পড়বা। মাছ কৌটা জনের ক্ষেত্রে কি ইউজ করা? জিঙ্ক অক্সাইডের প্রলেপ দেওয়া হয়, ঠিক আছে, জিঙ্ক অক্সাইডের প্রলেপ দেওয়া হয়। বাট মাংস দেখবা যে অনেক সময় কি হয়, মানে জিঙ্ক সালফাইডের একটা আবরণ দেওয়ার কারণে মাছ এবং মাংস কি করে, মানে মাছের জল জল করে দেবা, মাছ কি করে, মানে এই কৌটাতে জিঙ্ক সালফাইডের একটা কি দেওয়া হয়, পর্দা দেওয়া হয়, যার ফলে কি হয় এটা জল জল করে আর কি, বুঝছো? মাছগুলোর গা কি করে, জল জল করে, ঠিক আছে, কি ইউজ করা হয়, জিঙ্ক সালফাইড অনেক সময় ইউজ করা হয় আর কি। ওকে, আচ্ছা এবার আসি খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য ব্যবহৃত প্রিজারভেটিভ কোন প্রতিষ্ঠান কর্তৃক অনুমোদিত হয়? ঠিক আছে, ফাও, এফডিএ, বিএসটিআই নাকি বিএসএসআইআর। তুমি যদি না জানো তাহলে তুমি আন্দাজে একটা দাগাবা, দেখবা হবে না। সো এটা তোমাদের ভালো মতো জানতে হবে। বলো তো দেখি, খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য ব্যবহৃত প্রিজারভেটিভস কারা অনুমোদন, মানে সহজ কথায় বলতে গেলে যে প্রিজারভেটিভ যে আমরা ইউজ করি এটা অনুমোদন বা সার্টিফাইড করে কে, কোন প্রতিষ্ঠান এটা সার্টিফাইড করে বলো তো? 13 নম্বর কোশ্চেনটা বলো তো, এটা কে করে? বিএসটিআই। তো তাসনিম রাইন বলছে বিএসটিআই। ওকে, সারাদিন ফেসবুকে বিএসটিআই এর ভিডিও আসে না, এই যে বিএসটিআই হচ্ছে খাদ্য অভিযান করছে, অভিযান করে মানে খাদ্য অধিদপ্তর অভিযান করে ইয়া করছে, তোমার হচ্ছে ফলমূলে ভেজাল আছে নাকি, এগুলা ফরমালিন ইউজ করা আছে নাকি এগুলো দেখতেছে। সেখান থেকে বিএসটিআই বলবো আমি জানি। বাকিটাও জানাও দেখি। ফাও, ওকে, জান্নাতুল নাইম বলছে ফাও, সবাই বলছে বিএসটিআই। ওকে, আচ্ছা তারপরে দেখি বাকিরাও জানাও, সবাই কমেন্ট করো, ভুল হইলে হবে, ভুল না হলে কি মনে থাকবে বলো? ভুল জিনিস তো মনে থাকে পরীক্ষা হলে বেশি, দেখবা যে পরীক্ষা হলে যেটা ভুল করছো সেটাই মনে থাকে। 13 এ আসছে, বি আসছে, সি আসছে, ডি কেউ বলবা না? ডিটা কি আনকমন লাগতেছে জন্য বলতেছো না? কেউ একজন ডিও চুজ করো, আমি যাও ডি চুজ করবো, তোমরা যদি কেউ ডি চুজ না করো। সিতে হাহা দিল কে? আচ্ছা দেখো, খাদ্যদ্রব্য সংরক্ষণে ইউজ করা হয় কোনটা বলো তো? আচ্ছা কলমটা গেল কই? আচ্ছা এই যে পাইছি, এফডিএ, ঠিক আছে, এফডিএ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে, ফুড অ্যান্ড ড্রাগ, ঠিক আছে, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, কমেন্ট করো, কমেন্ট করো অ্যান্সার কোনটা হবে তাহলে? সি নাম্বারটা হবে। ফুড অ্যান্ড ড্রাগ আবার অথরিটি বইলো না, বুঝছো? ফুড অ্যান্ড ড্রাগ কি বলতো? অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এফডিএ, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এটা কিন্তু আমাদেরও লাগে। ওকে, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এফডিএ। বিএসটিআই তো ভাই আলাদা জিনিস, এটা তো বাংলাদেশের ক্ষেত্রে শুধু বিএসটিআই। এফডিএ তো ভাই সারা পৃথিবী কেন্দ্রিক, এখানে পৃথিবী কেন্দ্রিক হিসেবে চিন্তা করেছে, যে ইউডিতে আসছে, পিএসটিতে আসছে। ওকে, তোমার অ্যান্সার কোনটা হবে? এফডিএ। কোনটি ন্যাচারাল ফুড প্রিজারভেটিভস, মাত্র শিখাইছিলাম ন্যাচারাল ফুড প্রিজারভেটিভস গুলোর নাম হচ্ছে কমেন্ট করাইছিলাম। সো বলো নিচের কোনটা ন্যাচারাল ফুড প্রিজারভেটিভস, নিচের কোনটা ন্যাচারাল ফুড প্রিজারভেটিভস, ন্যাচারাল ফুড প্রিজারভেটিভস কারা বলো? ন্যাচারাল ফুড প্রিজারভেটিভস কারা? চোদ্দ ডি বলছে একজন, বেনজয়েট। আচ্ছা 14 ডি, এতক্ষণ ধরে শিখাইলাম কি আর বললা কি বলো?
14D আমি সবগুলো কমেন্ট করাইছি, ভুল কেন হবে? 14C, ওকে। আচ্ছা, সরবেট, দেখো কি পড়াইলাম আর কি শিখলাম। আচ্ছা, কোনটি ন্যাচারাল ফুড ভেরাইটি? মাত্র 5টা ন্যাচারাল ফুড ফুড প্রিজারভেটিভ পড়াইছি, মাত্র 5টা পড়াইছি। 5টা কি মনে থাকে না? ফার্স্টে বললাম লবণ, লবণের মতো দেখতে কি চিনি। তো লবণ আর চিনি পাইলে না, তাহলে কি দিয়ে সংরক্ষণ করবা? অ্যালকোহল দিয়ে সংরক্ষণ করবা। তিনটা গেল, এই তিনটা একসাথে মুখস্থ করতে বলছি। তারপরে কি আছে? তারপরে ভিনেগার আছে, ভিনেগারের মাধ্যমে কি করতে পারো তুমি? খাবার সংরক্ষণ করতে পারো, ঠিক আছে। তোমরা কি সরবেট কই দিচ্ছ বলো? সরবেট কেন হবে? অ্যান্সার হবে কি অ্যালকোহল। সরবেট কি আমি পড়াইছি কোথাও? সরবেট সরবেট করতেছো, অ্যান্সার কোনটা হবে? সরবেট কেন হবে? অ্যালকোহল, ঠিক আছে। অ্যালকোহল ছিল না, 3 নম্বরে তো ছিল অ্যালকোহল, তাই না? সো কোনটার মাধ্যমে সংরক্ষণ করি? অ্যালকোহলের মাধ্যমে সংরক্ষণ করি। কোনটি কৃত্রিম প্রিজারভেটিভ এবার বলো? দেখো, সরিষার তেল এই যে ছিল, সরিষার তেলের মাধ্যমে কি করে খাবার সংরক্ষণ করি? চিনি দ্রবণের মাধ্যমে কি করি? খাবার সংরক্ষণ করি। তাহলে কৃত্রিম প্রিজারভেটিভ কোনটা? 15 অ্যান্সার হবে কোনটা? এ নাম্বারটা। 15 অ্যান্সার কোনটা হবে? এ নাম্বার। 15 অ্যান্সার এ, ওকে। আচ্ছা, 16 নাম্বার বলো, ভিনেগারের সংকেত অ্যাটলিস্ট পারবা বলো? 16 নাম্বার কোশ্চেন আনসার সবার দেখা যায়। 16 নাম্বার কোশ্চেনটা সবাই বলো। 16 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার সবাই দাও। 16 নাম্বার কোশ্চেন অ্যান্সার সবাই দাও। 16 নম্বর কোশ্চেন দেখো কি বলা হয়েছে? খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য যে ভিনেগার ব্যবহার করা হয় তা হলো কি? কোনটা ইউজ করা হয়? 16A বলছো, 16A। হ্যাঁ ভাইয়া, দেখো ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা কি বলি? ভিনেগার বলি, তাই না? ইথানোয়িক অ্যাসিড মানে কি? 2 কার্বনের কি তোমার অ্যাসিটিক অ্যাসিড, মানে মেইনলি এটাকে কি বলে? অ্যাসিটিক অ্যাসিড বলা হয়, তাই না? তো ইথানোয়িক অ্যাসিড কোনটা? 2 কার্বন। ইথানয়, মিথ ইথ, ইথ মানে কত? 2 কার্বন। তো 2 কার্বনের যে জৈব অ্যাসিডটা সেটাকে আমরা কি বলি? ইথানোয়িক অ্যাসিড বলি। এবং এটা আরেকটা নাম কি বলতো? অ্যাসিটিক অ্যাসিড। কি অ্যাসিড? অ্যাসিটিক অ্যাসিড। তাহলে অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা কি বলবো? 6 থেকে 10% জলীয় দ্রবণ আমরা কি বলবো? ভিনেগার বলবো, ওকে। আর ইউতে আসছে প্রাকৃতিক খাদ্য সংগ্রহ কোনটা? এবার ভুল করিও না। প্রাকৃতিক খাদ্য সংগ্রহ কোনটা? দেখা মাত্র উত্তর দিয়ে দাও। তোমরা দেখা মাত্র উত্তর দিয়ে দিবে, এগুলো তো পড়ানো জিনিস। বলো 17 অ্যান্সার কোনটা হবে? 17 নাম্বার কোশ্চেন অ্যান্সার কোনটা হবে? 17 নাম্বার কোশ্চেন অ্যান্সার কোনটা হবে? সতেরোর এ, হ্যাঁ। দেখো এই যে সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ আমরা ইউজ করছিলাম কি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হিসেবে। মেহেদি রঙের কারণ কোন রাসায়নিক পদার্থ? এই যে তোমার সামনে যে মেহেদি দিবা, ঠিক আছে, হাতে যে মেহেদি দিবা, সামনে ঈদ আসতেছে। তো এই যে মেহেদি রং যেটা আছে, এই মেহেদির রঙের তোমার যে কালার হয়, বুঝছো? মেহেদি রং কি হয়? ফার্স্টে তুমি মেহেদিটা দাও, তারপরে কি করে এটা ধুয়ে ফেলো, মানে শুকানোর পর কি করো? ধুয়ে ফেলো। এই যে কালারটা যে তৈরি হচ্ছে, দিচ্ছ সবুজ কালার, তৈরি হচ্ছে লাল কালার। এই যে মেহেদি রঙের যে কালারটা, এই কালারের জন্য দায়ী কে বলতো? এই কালারের জন্য দায়ী কে ভাইয়া? লাসন দায়ী। কে দায়ী? লাসন, ঠিক আছে। লাসন হচ্ছে মেহেদি রঙের কালারের জন্য দায়ী। মেহেদি রঙের কালারের জন্য দায়ী কে ভাইয়া? লাসন। নিচের কোন রাসায়নিক পদার্থটি প্রিজারভেটিভ হিসেবে ব্যবহারে নিষিদ্ধ? প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার নিষিদ্ধকে একেবারে ক্লাসের শুরুতে পড়াইছিলাম, বলো। প্রিজারভেটিভ হিসেবে ব্যবহারে নিষিদ্ধকে বেনজোইক অ্যাসিড, বেনজয়েট লবণ, ভিনেগার, নাইট্রিক অ্যাসিড নাকি ক্যালসিয়াম কার্বাইড? কে নিষিদ্ধ বলো তো? লাসন, ওকে। এবার 19 নাম্বার কোশ্চেন আনসার দাও, দাগ নাম্বার সহ কমেন্ট করবা। বলো 19 নাম্বার কোশ্চেন আনসার দিয়ে দাও।
19 আনসার দাও, 19। 19 ডি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, মনে রাখবে দুইটা নিষিদ্ধ, একটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড আর একটা হচ্ছে কি বলতো ফরমালিন। এই দুইটা হচ্ছে ব্যবহার কি বলতো নিষিদ্ধ। কি কি কমেন্ট করো, একটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড আর একটা কি ফরমালিন। ওকে, সো এই পর্যন্ত যা যা পড়াইলাম সবকিছু ক্লিয়ার। তাহলে আমরা এটা দেখা শুরু করবো এখন, বিভিন্ন প্রাণীর দুধে শতকরা সংযুক্তি। এই পর্যন্ত সবার ক্লিয়ার? এই পর্যন্ত সবার ক্লিয়ার বলো? আচ্ছা দেখো, 19 ডি শিওর? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 19 ডি হয়েছে। দেখো এখান থেকে যেটা লাগবে, সব ইনফরমেশন লাগবে না, যেগুলো পড়াচ্ছি সেগুলো ভালো মতো পড়ো। দেখো মানুষের দুধে ভাই কোনটা বেশি? মানুষের দুধে ভাই মনে রাখবা ল্যাকটোজের পরিমাণ বেশি। মানুষের দুধে ভাই কোনটার পরিমাণ বেশি? ল্যাকটোজের পরিমাণ বেশি, ঠিক আছে? মানুষের দুধে ভাই কোনটার পরিমাণ বেশি? আমার সাথে সাথে কমেন্ট করো, ল্যাকটোজের পরিমাণ বেশি। মানুষের দুধে ল্যাকটোজের পরিমাণ বেশি। এখন ভাই মহিষ, দেখো মহিষ তোমরা দেখছো না, গরুর মতোই দেখতে কিন্তু মহিষ, বাট মহিষে দেখবা যে ওরা যখন রোদে হাঁটে ওদের গা দেখবা, মহিষ চেনে কিভাবে, এমনি তো আকারে বড় সড়ো, বাট ওদের দেখবা গাটা দেখবা জল জল করে, রোদে গ্লেজ দেয়, তাই না? মহিষের গাটা কি করে, তোমার হচ্ছে রোদে গ্লেজ দেয়, মানে জল জল করে আর কি, ঠিক আছে? কারণ কি, ওদের গায়ে অনেক তেল থাকে, বুঝছো? মহিষের গায়ে কি বেশি, অনেক তেল বেশি, মানে মহিষের দুধে কি বেশি, তেলের পরিমাণ বেশি। তাহলে ভাই মনে ভাই চর্বি, তেল মানে কি চর্বি, মহিষের দুধে ভাই কিসের পরিমাণ বেশি? চর্বির পরিমাণ বেশি। তাহলে কমেন্ট করো, মানুষের দুধে কিসের পরিমাণ বেশি? ল্যাকটোজের পরিমাণ বেশি। আর মহিষের দুধে ভাই কিসের পরিমাণ বেশি? চর্বির পরিমাণ বেশি। ওকে, আচ্ছা এবার আসি ভাই এই যে ভিপিএন, আমরা অনেকে ভিপিএন ইউজ করি না, গেম টেম খেলতে অনেকে ভিপিএন ইউজ করি। সো ভিপিএন এর কাজটা কি, যে যখন হচ্ছে এই যে কি জানি 2024 আন্দোলন হলো, তখন যখন সরকার নেট বন্ধ করে দিল, অনেকে কিন্তু ভিপিএন ইউজ করতো, তাই না? ভিপিএন ইউজ করে ভিডিওটা কি করতে পারো, আপলোড করতে পারতো, না হলে দেখা গেছে যে কি যেন একটা ভিপিএন মাঝখানে ভাইরাল হয়েছিল, ওই ভিপিএন এর সাহায্যে নেট ভালো পেতো আর কি, ঠিক আছে? সব ভিপিএন আবার ফেসবুক ইউজও করা যেত না। কি এক কাহিনী ছিল 24-এর সময়, তাই না? অনেক স্ট্রাগল করে কিন্তু আমরা ওই সময়টা পার করছি। সো ওই সময় কিন্তু অনেকে ভিপিএন এর সাথে পরিচিত হয়েছে নতুন করে। সো ভিপিএনটা মনে রাখবা। সো ভিপিএন কি বলতো, ভিতে ভেড়া, আর পিএনতে কি বলতো প্রোটিন। ভেড়ার দুধে কিসের পরিমাণ বেশি? প্রোটিনের পরিমাণ বেশি, ঠিক আছে? হ্যাঁ, মহিষ কালো মোটা হয় আর অনেক উঁচু হয়, পাশাপাশি মনে রাখবা যে মহিষের গায়েও অনেক গ্লেজ দেয়, রোদ্রে গ্লেজ দিতে থাকে। এবার মনে রাখবা ভিপিএন, ভেড়া দুধে ভাই কিসের পরিমাণ বেশি? প্রোটিনের পরিমাণ বেশি। দেখো তো এই যে ভিপিএন, এই যে প্রোটিন, এই যে দেখো প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি কার? ভেড়ার দুধে, ঠিক আছে? ভেড়ার দুধে ভাই কিসের পরিমাণ বেশি? প্রোটিনের পরিমাণ বেশি, ঠিক আছে? ভেড়ার দুধে কিসের পরিমাণ বেশি? প্রোটিনের পরিমাণ বেশি। আচ্ছা, এরপরে পানির পরিমাণ কার বেশি? মনে হয় গাভীর দুধে, মানে তোমরা যে দুধটা খাও, গাভীর দুধ আমরা মেইনলি খাই না, গরুর দুধ বা গাভীর, মানে গরু না তো গাভীর দুধই মেইনলি খাই। তো এই গাভীর দুধে কিসের পরিমাণ বেশি? পানির পরিমাণ বেশি থাকে আর কি। ওকে, সো এই কয়েকটা ইনফরমেশন মোটামুটি এখানে জানলেই হবে। আচ্ছা এবার আসি ভাইয়া, মানে মহিষের দুধে, মহিষের দুধে কিসের পরিমাণ বেশি দিলাম? চর্বির পরিমাণ বেশি, পাশাপাশি মনে রাখবে ক্যালোরির পরিমাণও বেশি। মহিষের দুধে কিসের পরিমাণ বেশি? এই যে একজন কমেন্ট করছে না, মহিষ দেখতে কালো, অনেক মোটা কালো হয়, তো কালো মানে কি? ক্যালোরি, বুঝছো? মহিষের দুধে কিসের পরিমাণ বেশি? ক্যালোরির পরিমাণ বেশি। আর একটা কি পড়াইছিলাম? চর্বির পরিমাণ বেশি। তবে মহিষের দুধে কিসের কিসের পরিমাণ বেশি? এফবিইউ টার্বো ভিপিএন, এই তো, হ্যাঁ ঠিক আছে। ক্লাস শেষ হবে কখন? ক্লাস শেষ হবে কখন এটা আমি নিজেও জানি না, ক্লাস কখন শেষ হবে। যতক্ষণ না স্লাইড আছে ততক্ষণ শেষ হবে আর কি। ওকে, স্লাইড আর বেশি নাই, অর্ধেক আর অল্পই আছে, বুঝছো? আর মাত্র এখন কয় নাম্বার স্লাইড আছে? আমরা 30 নাম্বার স্লাইডে আছি। আর টোটাল স্লাইড আছে কয়টা? 40টা স্লাইড আছে, 42টা আছে আর কি। সো 10টার মতো স্লাইড বাকি আছে, হয়ে যাবে তাড়াতাড়ি শেষ। ওকে, সো মহিষের দুধে কিসের পরিমাণ বেশি বললাম? চর্বির পরিমাণ বেশি। আর একটা কিসের পরিমাণ বেশি? ক্যালোরির পরিমাণ বেশি। একটু ধৈর্য ধরে থাকো। আর কতক্ষণ? 12টা 30-এর মধ্যে শেষ হয়ে যাবে, 12টা 15-20-এর মধ্যে শেষ করে দেবে ইনশাল্লাহ। দুধ থেকে ছানা তৈরির প্রক্রিয়া কি বলো? ক্লাস থেকে বোরিং লাগতেছে? আমরা তো এনজয় করে পড়তেছি, পাশাপাশি এটা তো অনেক কঠিন চ্যাপ্টারও না, লাইফ রিলেটেড আর কি। তোমরা যখন মানে অন্যান্য কেমিস্ট্রি ক্ষেত্রে দেখা গেছে যে তোমরা রিলেট করতে পারো না, এটা তো রিলেট করতে পারতেছো, সেটা তো ইজি। ওকে,
দুধ থেকে যে ছানা তৈরি হয়, দেখো না, এই যে দুধ থেকে ছানা তৈরি হয়, ছোট ছোট ছানা তৈরি হয়, এই দুধ থেকে ছানা তৈরি প্রক্রিয়াকে কি বলে বলো তো? হ্যাঁ, এই যে সবাই কমেন্ট করতেছো, গাভী দুধে পানির পরিমাণ বেশি, গাভী পানি, গাভী পানি, আচ্ছা ঠিক আছে, মহিষে চর্বি আর ক্যালোরি বেশি, ওকে। বলো 20 নম্বর কোশ্চেন আনসার দাও। থ্যাংক ইউ। বিশ নাম্বার, দুধ থেকে ছানা তৈরি প্রক্রিয়া। দেখো দুধ থেকে যে ছানা তৈরি করছো, দেখো দুধ তো পানি পানি, তাই না? ছানা দেখো কিরকম হয়, যে ছোট ছোট কোয়া কোয়া আকার হয় না? ছানাকে দেখবো দুধ যখন ফেটে যায় ছানা তৈরি করে, দুধ থেকে কি তৈরি করে? ছানা তৈরি করে, দেখো না? এই যখন দেখবো যে দুধ ফেটে যায়, আমার আগে বলা যায় যে যখন ফ্রিজ ছিল না, ঠিক আছে, তখন দেখা যেত কি দুধ যখন আমি এনে রেখে দিতাম, পরের দিন দেখা যেত যে দুধ যখন জাল করতাম ফেটে গেছে আর কি, বুঝছো? হলে তো এরকম অবস্থা। সো দুধটা কি হয়ে যেত, নষ্ট হয়ে যেত। তো অনেক সময় কি হয়, ওটা যখন জাল দাও, জাল দিলে দেখবা ছোট ছোট কি হয়ে যায়, ছানা হয়ে যায়, ঠিক আছে, যে ছোট ছোট কি হয়ে যায়, ছানা হয়ে যায়, মানে দলা আকারে হয়ে যায়। So, এই যে দুধ থেকে যে ছানা তৈরি প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে কি, কোয়া কোয়া আকারে তৈরি হয়, ঠিক আছে, ছানা কিন্তু কোয়া কোয়া আকারে থাকে। তো দুধ থেকে ছানা তৈরির প্রক্রিয়াটাকে কি বলা হয়? কোয়া দিয়ে মনে রাখবা, কোয়াগুলেশন। দুধ থেকে ছানা তৈরির প্রক্রিয়াটাকে কি বলা হয়? কোয়াগুলেশন। ওকে, দুধ থেকে ছানা তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? কোয়াগুলেশন। বলছে কি ভাইয়া চালু করে ক্লাস শেষ করে দেন, গার্লফ্রেন্ড অপেক্ষা করছে। আচ্ছা ঠিক আছে, যাও, তোমার জন্য তাড়াতাড়ি শেষ করে দিব। আচ্ছা আসি, দেখো দুধ থেকে ছানা তৈরি প্রক্রিয়া কি বলা হয়? কোয়াগুলেশন বলে। আচ্ছা এরপর আসি, দুধের প্রোটিন কোনটা বলো তো? দুধের প্রোটিন, দুধের প্রোটিন কোনটা? দুধের প্রোটিন কি কি আছে? ক্যারোটিন, লিপিড, ল্যাকটো অ্যালবুমিন নাকি কেসিন? দুধের তোমার প্রোটিন কোনটা? তো আমরা কিন্তু এটা, তোমরা যদি নাও জানো, জুওলজিতে পড়ে আসো না, দুধের প্রোটিন কেসিনকে প্যারাকেসিনে পরিণত করছিল কে, মনে আছে? বলো তো এটা দেখি, একসাথে একই সাথে উত্তর দাও তো। কেসিনকে প্যারাকেসিনে পরিণত করছিল কে? কেসিনকে প্যারাকেসিনে পরিণত করছিল কে? জুওলজি চ্যাপ্টার 3 তে পড়ছো, বলো। হ্যাঁ এই তো ভালো কথা বলছে শাইলা সাথী, বলছো তোমার জিএফকেও ক্লাসে আনো, হ্যাঁ শেখা উচিত। মানে জ্ঞান অর্জনের কোনো ইয়া নাই, সব জ্ঞানী এটা তো লাগবে, কর্মমুখী রসায়ন, ঠিক আছে, কর্মমুখী রসায়নের জ্ঞান সবারই লাগবে, এটা এটা তো দেওয়া হয়েছে মেইনলি এটার জন্যই, তোমরা যাতে জ্ঞানটা বৃদ্ধি করো কর্ম সম্পর্কে, যাতে ভালো মতো পড়তে পারো। ওকে, আচ্ছা রেনিন, হ্যাঁ এই তো রেনিন, বুঝছো? দুধের প্রোটিন কেসিনকে প্যারাকেসিনে পরিণত করে কে বলতো? রেনিন। তাহলে দুধের প্রোটিন কোনটা বলতো? কেসিন। এই যে 2020-21 সালে আসছিল, আমার সময় আশা করছি না, 2020-21 সালে। ওকে, এই যে কেমিস্ট্রি ইজি ছিল মোটামুটি, ইজি না মানে ছিল মোটামুটি, হার্ড ছিল, বাট পারছিলাম কেমিস্ট্রি। দুধ এক ধরনের কি, ইমালশন, ফোম, অ্যারোসল নাকি জেল? অনেকেরই প্যাচ লেগে যায় দুধ, কিন্তু অনেকে কলোয়েড বলো, অনেকে বলো ইমালশন। সো দুইটাই হয়, বাট মেইনলি আমাদের এটা মনে রাখতে হবে, ইমালশন। নাইমুল ইসলাম বলছে কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমার অবস্থা কি, তুমি কেমন আছো? আচ্ছা আসি, দেখো তোমার এবার ইমন নামে একটা ছেলে আছে, বুঝছো? ইমন হচ্ছে দুধ খেতে অনেক পছন্দ করে। সো মনে রাখবা কার পছন্দ? ইমনের পছন্দ। সো মনে রাখবা দুধ এক ধরনের কি, ইমালশন। দুধ এক ধরনের কি বলতো? ইমালশন। তাহলে নিচের কোনটি পানিতে তেলের ইমালশন? সো মাত্রই পড়লাম যে ইমালশনের এক্সাম্পল কে, দুধ। তাহলে নিচের কোনটি পানিতে তেলের ইমালশন? মনে রাখবা দুধ। কমেন্ট করো ইমনের কি পছন্দ বলো তো। হ্যাঁ কমেন্ট করো ইমন, ইমন নামটা কমেন্ট করো, তাইলেই হবে, ঠিক আছে। নিচের কোনটি পানিতে তেলের ইমালশন? মনে বা দুধ হচ্ছে পানিতে তেলের ইমালশন। আচ্ছা, নিচের কোন প্রাণীর দুধে সর্বাধিক পরিমাণে প্রোটিন থাকে? কোন প্রাণীর দুধে সর্বাধিক পরিমাণে প্রোটিন থাকে বলো তো? এটা তোমাদের একটু আগে শিখাইছি। এই যে মাইশা মনে দেখছো, বাস্তববাদী একটা কথা বলছে, যে অ্যাডমিশনে ভালো না করলে জিএফ চলে যাবে, সো ক্লাস করো, ভালো করলেও চলে যাবে আর কি, ওকে সমস্যা নাই। এই অ্যাডমিশন বা স্কুল কলেজের রিলেশন খুব একটা দেখবে না যে সাকসেসফুল হয়। সো এগুলা আসলে, হ্যাঁ সাকসেসফুল হয় না এমনটা না, বাট খুব কম। বাট ইউনিভার্সিটি লাইফে যে করবা, আমি প্রমোট করতেছি না, বাট এমনি বললাম আর কি, তুমি যেহেতু
করতেছো, এখন ভালো মতো পড়াশোনা করো, চান্স পাওয়ার পর তখন দেখা যাবে। ওকে, যে আমার আমি যখন মেডিকেল অ্যাডমিশন কোচিং করতাম, তো আমার ওখানে একটা ছেলে আর একটা মেয়ে পড়তো আর কি, একসাথে ব্যাচ করে পড়তাম। তো একজন চান্স পেলো সলিমুল্লাহ মেডিকেলে, আর ছেলেটা আসলে ওইভাবে মেডিকেল প্রিপারেশন নেয় নাই, বাট তাও আর কি মেয়েটার জন্য মেডিকেল প্রিপারেশন নিছিল। তো একজন পেলো সলিমুল্লাহ মেডিকেলে, আর একজন পেলো হচ্ছে গোপালগঞ্জ সায়রা খাতুন মেডিকেলে। তো মেয়েটা পাইছিল হচ্ছে সলিমুল্লাহ, ছেলেটা পাইছিল সায়রা খাতুনে। তো পরবর্তীতে দেখা গেছে যে তাদের রিলেশন আর নাই। ওকে, 7 বছর রিলেশন। এটাই হয়, মানে চান্স পাওয়ার পরও নাই। কেন নাই? কারণ একজনের পজিশন অনেক আগানো, আরেকজনের পজিশন দূরে। সো ভালো মতো পড়াশোনা করো, এটা কাজে দিবে আর কি। ওকে, আচ্ছা। সো আসি, দেখো নিচের কোন প্রাণী দুধে সর্বাধিক পরিমাণে প্রোটিন থাকে? তোমরা ভেড়ার দুধে কিসের পরিমাণ বেশি? প্রোটিনের পরিমাণ বেশি। ওকে, সো ভিপিএন আমরা মনে রাখছিলাম প্রোটিন বেশি কার পরিমাণে? ভেড়ার দুধে প্রোটিনের পরিমাণ বেশি। অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার কোনটি? মানে অতিরিক্ত খাদ্য থেকে লিভার যে সুগার সঞ্চিত করে রাখে সেটাকে কি বলে বলো? বলো, এরপরে কোশ্চেন অ্যান্সার দাও। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ ইমন নামে একজন আছে, বাট এই ইমন ইমন না। আচ্ছা, আসি এবার 27 নম্বর কোশ্চেনে। তো দেখো, রক্তে যখন আমাদের গ্লুকোজের পরিমাণ অনেক বেড়ে যায়, তখন সেটা আমরা কি হিসেবে সঞ্চিত করি? গ্লাইকোজেন রূপে সঞ্চিত করি। কি রূপে সঞ্চিত করি? গ্লাইকোজেন রূপে সঞ্চিত করি। তাহলে অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার কোনটা? গ্লাইকোজেন। কোনটা? গ্লাইকোজেন। ওকে, গ্লাইকোজেন। আচ্ছা, এরপর নেক্সট কোশ্চেনে আসি। কলয়েডের ক্ষেত্রে অদ্রবণীয় পদার্থের কণাগুলোর আকার কত হয়? কলয়েডের ক্ষেত্রে অদ্রবণীয় পদার্থের কণাগুলোর আকার কত হয়? বলো, কলয়েড, কলয়েডের আকারটা তোমাকে জানতে চাওয়া হয়েছে। কলয়েডের আকারটা জানতে চাওয়া হয়েছে। সো কলয়েডের আকারটা কমেন্ট করো তো। এটা কিন্তু তোমাদের লাগবে অনেক। এই যে আমরা যে তোমার ওষুধ নিয়ে পড়ি, ওষুধ নিয়ে পড়তে গেলেও কলয়েড, ইমালশন, সাসপেনশন এগুলোর আকারও কিন্তু অনেক জানা লাগে আর কি, বুঝছো? সো এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কলয়েডের আকার বলো তো কত কত? হুম, কলয়েড, ইমালশন আর কি বলতো? সাসপেনশন। হ্যাঁ, তো দেখো একটা জিনিস মনে রাখবে ভাই, কলয়েড যদি বলে তাহলে মনে হয় 2 থেকে 500 ন্যানোমিটার। আমার সাথে সাথে কমেন্ট করো, 2 থেকে 500 ন্যানোমিটার হচ্ছে কলয়েড, বুঝছো? 2 থেকে 500 ন্যানোমিটার কি কলয়েড? আমার সাথে সাথে একটু কমেন্ট করে ফেলো, 2 থেকে 500 ন্যানোমিটার বললে কি কলয়েড? আচ্ছা, 2 থেকে 500 ন্যানোমিটার বললে কি কলয়েড? এটা একটু কমেন্ট করে ফেলো তো, 2 থেকে 500 ন্যানোমিটার বললে কলয়েড, এটা একটু কমেন্ট করে ফেলো, এটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা লেখো। 2 থেকে 500 ন্যানোমিটার কি কলয়েড? আচ্ছা, আর যদি বলে ভাইয়া সাসপেনশন, সাসপেনশন যদি বলে 500 এর বেশি হলে সেটা কি সাসপেনশন। ঠিক আছে, সাসপেনশন কি 500 এর বেশি। কলয়েড বললে কত হবে? কলয়েড, ঠিক আছে, আমি ক দিয়ে লিখলাম। কলয়েড বলে 2 থেকে 500 ন্যানোমিটার, সাসপেনশন বললে 500 ন্যানোমিটারের বেশি। ওকে, আচ্ছা, এর আগে দেখো, 0.1 থেকে 2 ন্যানোমিটার যদি বলে তাহলে সেটা কি হবে বলতো? দ্রবণ। ঠিক আছে, 0.1 থেকে 2 ন্যানোমিটার মনে রাখবে এভাবে। আমি তোমাকে একটা মুখস্থ করাবো, কলয়েডটা মুখস্থ করবা 2 থেকে 500। 2 থেকে 500 কলয়েড। তাহলে কলয়েডের আগে কি আছে? দ্রবণ। কলয়েডের বড় কে আছে? সাসপেনশন। তাহলে 500-র বেশি হলে সাসপেনশন, আর 2-এর কম হইলে কি? 2-এর কম হইলে কি হবে বলতো? দ্রবণ। তাহলে 2-এর কম হইলে দ্রবণ, আর 2 থেকে 500 কি হবে? কলয়েড। 2 থেকে 500 কলয়েড, 2-এর কম দ্রবণ, 500-র বেশি সাসপেনশন। দেখো তো মুখস্থ হয়ে গেছে নাকি? আচ্ছা, তো দেখো এই কলয়েড কে কে আছে? দুধ তো আমরা জানি যে কলয়েড আছে। এরপর কি আছে বলো তো? মিল্ক অফ ম্যাগনেসিয়া, এটা খুবই খুবই আসে। মিল্ক অফ ম্যাগনেসিয়া, মিল্ক অফ ম্যাগনেসিয়াটাও কি একটা কলয়েড? মিল্ক অফ ম্যাগনেসিয়াটাও কি একটা কলয়েড? মিল্ক অফ ম্যাগনেসিয়াও কি একটা কলয়েড? ওকে, আচ্ছা,
সো এরপরে দেখো পার্শ্বনালী সাসপেনশন কি কি, সাসপেনশনের উদাহরণ ভাইয়া হচ্ছে রক্ত, বুঝছো? এই যে রক্ত বা ব্লাড, রক্ত হচ্ছে কি একটা সাসপেনশন। রক্ত কিসের এক্সাম্পল মনে রাখবে, সাসপেনশন এক্সাম্পল কি রক্ত, রক্ত, রক্ত। আর কি কি আছে, কলেরা ভ্যাকসিন, রক্ত কলেরা ভ্যাকসিন, রক্ত কলেরা ভ্যাকসিন, রক্ত কলেরা ভ্যাকসিন, বুঝছো? রক্ত কলেরা ভ্যাকসিন। আর একটা কে, রক্ত কলেরা ভ্যাকসিন। আর হচ্ছে তোমার হচ্ছে কাদা, কে কাদা, পানি কাদা। আরেকটা কোনটা বলো তো, কাদা। হ্যাঁ, আমি একটু তোমাদের আরেকবার ক্লিয়ার করে দিই তাহলে ইজি হবে। দেখো এই জিনিসটা তোমাদের আজকে ইম্পর্টেন্ট টপিক। সো ফার্স্টে দেখো কি কি, দ্রবণ, তারপরে কি বলতো, কলয়েড, তারপরে কি সাসপেনশন, ঠিক আছে? তো তোমাদেরকে আমি একটা মুখস্থ করাইছি, কলয়েডটা মুখস্থ করতে বলছি 2 থেকে 500 ন্যানোমিটার, 2 থেকে 500 ন্যানোমিটার, ওকে? সাসপেনশনটা কি 500 এর বেশি হলে সেটা কি, 500 এনএম এর বেশি মানে 500 ন্যানোমিটার বেশি হলে সেটা সাসপেনশন। দ্রবণ কোনটা ভাইয়া, দ্রবণ হচ্ছে কত, 0.1 থেকে 2 ন্যানোমিটার হলে সেটা কি হবে, দ্রবণ হবে। এখন আসি ভাই কলয়েডের এক্সাম্পল কি, তবে কলয়েডের এক্সাম্পল গুলো আমরা কি দিয়ে মনে রাখছিলাম, কলয়েডের এক্সাম্পল হচ্ছে ভাইয়া দুধ, আর একটা কোনটা বলছি, দুধের সাথে আরেকটা কোনটা বলছি, কলয়েডের সাথে দুধ, আর একটা কোনটা ছিল, দুধ আর মিল্ক অফ ম্যাগনেসিয়া, আরেকটা কোনটা ছিল মিল্ক অফ ম্যাগনেসিয়া, ওকে? দুধ আর একটা ছিল মিল্ক অফ ম্যাগনেসিয়া, মানে দুধের মতোই তো, দুধেও মিল্ক আছে, মিল্ক অফ ম্যাগনেসিয়াতেও কি আছে, মিল্ক আছে আর কি, ওকে? মিল্ক অফ ম্যাগনেসিয়া আর কি, ওকে? মিল্ক অফ ম্যাগনেসিয়া হচ্ছে কলয়েড। সাসপেনশনের এক্সাম্পল কি ছিল, রক্ত, তারপরে কি কলেরা ভ্যাকসিন, ঠিক আছে, ক ভ্যাকসিন লিখলাম, কলেরা ভ্যাকসিন। আর একটা কি তোমার রক্ত, কলেরা ভ্যাকসিন। আর হচ্ছে কি পানিতে কাদার মিশ্রণ, পানিতে কাদার মিশ্রণ, ঠিক আছে, পানিতে কাদা, ওকে? পানিতে কাদা, এটা হচ্ছে কি সাসপেনশন, কাদা বড় বড় হয়। আর দ্রবণ কোনটা বলতো, সোডিয়াম ক্লোরাইড, চিনি, তারপর হচ্ছে কি বলতো গ্লুকোজ, এটা কিসের এক্সাম্পল, এটা হচ্ছে তোমার দ্রবণের এক্সাম্পল। সো এইটুকু জাস্ট মনে রাখলেই হবে। এইটুকু কি সবাই ক্লিয়ার, বলো এটুকু সবাই ক্লিয়ার? ক্লিয়ার হলে বলো ক্লিয়ার, ক্লিয়ার হলে বলো ক্লিয়ার, ওকে? আচ্ছা, এবার আসি দেখো গ্লাস ক্লিনার এবং টয়লেট ক্লিনার, টপিকটা গুরুত্বপূর্ণ টপিক খুবই। দেখো গ্লাস ক্লিনারে ভাই আমরা কোনটা ইউজ করি, 28% অ্যামোনিয়া দ্রবণ, বুঝছো? তো গ্লাস ক্লিনারে আমরা কোনটা ইউজ করি, অ্যামোনিয়া দ্রবণ, ঠিক আছে, অ্যামোনিয়া দ্রবণ ইউজ করি, অ্যামোনিয়া দ্রবণ ইউজ করি, ঠিক আছে, অ্যামোনিয়া দ্রবণ ইউজ করি। আর টয়লেট ক্লিনারে আমরা কোনটা ইউজ করি, সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি। দেখো বেশি সবলকে, সোডিয়াম হাইড্রোক্সাইড কি বেশি সবল না? সো এইটাকে আমরা ইউজ করবো টয়লেট ক্লিনারে। দেখো টয়লেট ক্লিনারে মেনলি কি হয়, যে টয়লেটের ময়লাগুলো কি বেশি পরিমাণে কি হয়, অনেক আঠালো হয় বা অনেক শক্ত হয়। টয়লেট ক্লিনারের ময়লা তো সাধারণত কি হয় না, সহজে পরিষ্কার হয় না টয়লেটের ময়লাগুলো। বাট গ্লাস ক্লিনার দেখো, গ্লাস কিন্তু আমরা ইজিলি কি করতে পারি, পরিষ্কার করতে পারি, তাই না? গ্লাস কিন্তু আমরা খুব ইজিলি পরিষ্কার করতে পারি। সো গ্লাস ক্লিনার জন্য কিন্তু আমাদের খুব সবল খাল লাগবে এমনটা না আর কি, ওকে? সো গ্লাস ক্লিনারে আমরা কোনটা ইউজ করি, গ্লাস ক্লিনারে আমরা ইউজ করি হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা হচ্ছে কি অ্যামোনিয়া দ্রবণ আমরা ইউজ করি, অ্যামোনিয়া দ্রবণ ইউজ করি। আর টয়লেট ক্লিনারে কোনটা ইউজ করি, সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি। টয়লেট ক্লিনারে আমরা কোনটা ইউজ করি, সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি। এবার আসি ভাইয়া সারফেক্টেন্ট বা সারফেস অ্যাক্টিভ রূপে আমরা কোনটা ইউজ করি, খুবই গুরুত্বপূর্ণ, দুইটাতেই একই জিনিস ইউজ করি, সোডিয়াম লরাইল সালফেট। নামটা একটু কমেন্ট করো, এটা অনেকবার পরীক্ষা আসছে। সোডিয়াম লরাইল সালফেট, কি মনে রাখবা ভাইয়া, সোডিয়াম লরাইল সালফেট আমরা ইউজ করি, কি ইউজ করি, সোডিয়াম লরাইল সালফেট। অ্যামোনিয়া না, এখানে কি বলছে, অ্যামোনিয়া দ্রবণ, অ্যামোনিয়া ইউজ করি না, অ্যামোনিয়া দ্রবণ ইউজ করি, বুঝছো? অ্যামোনিয়া না, অ্যামোনিয়া দ্রবণ, ভালো মতো পড়তে হবে এই জায়গাটা, বুঝছো? অ্যামোনিয়া না, অ্যামোনিয়া দ্রবণ, ওকে? আচ্ছা আসি যেটা সোডিয়াম লরাইল সালফেট, কি ইউজ করি, সোডিয়াম লরাইল সালফেট আমরা ইউজ করি, ওকে? আচ্ছা এরপরে দেখো আমাদের যেটা লাগবে, আইসোপ্রোপাইল অ্যালকোহল ইউজ করা হয়। এটা কি হিসেবে কোথায় ইউজ করা হয়, গ্লাস ক্লিনারে আইসোপ্রোপাইল অ্যালকোহল ইউজ করা হয়। আর টয়লেট ক্লিনারে কোনটা ইউজ করা হয়, দেখো ব্লিচিং এজেন্ট জীবাণুনাশক রূপে কোনটা ইউজ করা হয়, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, CaOCl ইনটু Cl, ঠিক আছে? দেখো আমরা ব্লিচিং এজেন্ট জীবাণুনাশক হিসেবে কোনটা ইউজ করি, একটু কমেন্ট করো, এটাও আসে CaOCl হোল 2, ঠিক আছে, CaOCl হোল 2, হ্যাঁ CaOCl, হ্যাঁ CaOCl হোল 2, ঠিক আছে, CaOCl2 এটা আমরা কিসেবে ইউজ করি, ব্লিচিং এজেন্ট হিসেবে ইউজ করি। এবং লাস্ট যে টপিকটা এখান থেকে লাগবে সেটা হচ্ছে ভাইয়া
ফেনল আমরা কোন কাজে ইউজ করি বলো তো? ফেনল, ফেনল হচ্ছে ভাই এই যে ফেনলের বৈশিষ্ট্য কি? এটা জৈব রসায়ন দিয়ে আসতে পারে। ফেনলের কাজ কি? ফেনল ভাই আমরা দুর্গন্ধনাশক এবং জীবাণুনাশক, ফেনল কি হিসেবে ইউজ করি ভাইয়া? দুর্গন্ধনাশক ও জীবাণুনাশক। কমেন্ট করো এটা। ফেনলের কাজটা কি? দুর্গন্ধনাশক প্লাস জীবাণুনাশক। ফেনলের কাজটা কি? দুর্গন্ধনাশক প্লাস জীবাণুনাশক। ফেনলে OH আছে, এটা জীবাণু মারতে সাহায্য করে এবং দুর্গন্ধনাশক হিসেবে এটা ইউজ করা হয়। ঠিক আছে। আচ্ছা এবার আসি লাস্টের দিকে আছে আমরা ভিনেগার। তো ভিনেগারটা কি দেখো? আখ অথবা খেজুর রসের 16 থেকে 20% সুক্রোজ চিনি থাকে। ঠিক আছে, আগে এটা আমরা জানলাম আখ অথবা খেজুর রসে কত পার্সেন্ট সুক্রোজ থাকে? 16 থেকে 20%। আখ অথবা খেজুর রসে কত পার্সেন্ট সুক্রোজ থাকে? 16 থেকে 20% কি থাকে? সুক্রোজ থাকে। ওকে, এইটুকু জাস্ট মনে রাখো এখান থেকে। আচ্ছা এবার দেখো এটা তোমরা সবাই জানো যে ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা কি বলি? ভিনেগার বলি। ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা কি বলি? ভিনেগার। এটা তোমরা সবাই জানো, এটা নিয়ে পেঁচানোর দরকার নাই। এবার আসি মেইন যেটা, এই বিক্রিয়াটা লাগবে, বুঝছো? এই যে এই কাহিনীটা লাগবে আমাদের। দেখো কি হচ্ছে, সুক্রোজ। সুক্রোজ মানে কি? C12H22O11। এই সুক্রোজ থেকে যখন তুমি ইনভার্ট চিনি পাবা, বুঝছো? ইনভার্ট চিনি কি? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। দেখো দুইটা মানে একটা গ্লুকোজ আর একটা ফ্রুক্টোজ দুইটা মিলে কি তৈরি করলো দেখো তো? সুক্রোজ তৈরি করলো না? দেখো এখানে C6H12O6, C6H12O6, 6 আর 6 মিলে কত হয়ে গেল? 12 হয়ে গেল। হাইড্রোজেনে দেখো কত হয়ে গেল বলো তো? এই যে H22O11, দেখো এখানে 12 12 24 হওয়ার কথা ছিল, 24 এখানে কত লেগেছে? 22 লেগেছে, বাকি দুইটা পানিতে গেছে কিন্তু। ওকে, সো এই যে ভাইয়া সুক্রোজ, এই সুক্রোজটা তৈরি হয় কিসের মাধ্যমে? গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মাধ্যমে। একইভাবে সুক্রোজকে তুমি যদি আদ্র বিশ্লেষণ করো তখন কি হবে বলো তো? সুক্রোজকে আদ্র বিশ্লেষণ করলে কি পাবা? গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাবা আর কি। সো এই জন্য দেখো সুক্রোজকে যখন তুমি, এখন মেইন কথা হচ্ছে এখানে যে এনজাইমের নামগুলো আসবে। ঠিক আছে, সো ইনভার্টেজের কাজটা কি মনে করবে? যেইটায় পরিণত হয়েছে সেটাতে আমাদের নামটা আসবে, যেইটায় পরিণত হয়েছে সেটাতে নামটা আসবে। সো বলবে যে সুক্রোজকে ইনভার্ট চিনি বানাতে কোন এনজাইম কাজে লাগে? কোনটায় বানাচ্ছি? ইনভার্ট চিনি বানাচ্ছি। কোন এনজাইম লাগবে? ইনভার্টেজ এনজাইম লাগবে। কোন এনজাইম লাগবে ভাইয়া? ইনভার্টেজ। ঠিক আছে, সো যেইটায় পরিণত করতেছি সেটা অনুযায়ী নাম আসবে। ইনভার্ট চিনিতে পরিণত করছি, ইনভার্টেজ নাম। ওকে, আচ্ছা এবার দেখো ভাইয়া ইনভার্ট চিনি থেকে এখন কিসে পরিণত করছি? ইথানলে পরিণত করছি। তো কিসে পরিণত করতেছি সেটা অনুযায়ী নাম বলছি না? ইথানলে পরিণত করতেছি। তো ইথানল মানে কি বলতো? একটা মদ টাইপের কিছু না? ইথানল মানে কি? অ্যালকোহল। অ্যালকোহল মানে কি? মদ। তো মনে ভাই যে জামাই কি খায়? অনেক মদ খায়, বুঝছো? যে অনেকে নেশাখোর জামাই থাকে না, দেখো। তো মনে ভাই জামাই মদ খায়। কমেন্ট করো কি জামাই কি খায় বলো তো? মদ খায়। জামাই কি খায়? মদ খায়। সো মনে ভাই ইথানল তৈরি করতেছি। ইথানল তৈরি করতে গেলে আমাদের কি লাগবে? জামাই দিয়ে মনে ভাবে জাইমেজ। জামাই দিয়ে কি মনে রাখবা ভাইয়া? জাইমেজ। জাইমেজ। ঠিক আছে, কি মনে রাখবা? জামাই মদ খায়। সো কিসে তৈরি করতেছি? ইথানলে তৈরি করতেছি। সো কে? জামাই মানে জাইমেজ। ওকে, আচ্ছা এরপর দেখো অ্যাসিটিক অ্যাসিড বানাইছি কোথা থেকে? ওই যে ইথানল থেকে কি বানাইছি? এরপরে অ্যাসিটিক অ্যাসিড বানাইছি। সো কোথা দিয়ে বানাইছি দেখার দরকার নাই, কি বানাইছি এটা ইম্পর্টেন্ট। কি বানাইছি ভাইয়া? অ্যাসিটিক অ্যাসিড বানাইছি। তো অ্যাসিটিক অ্যাসিড মানে বানাইছি যেহেতু, এই জন্য অ্যাসিটিক অ্যাসিড মানে অ্যাসিটিক অ্যাসিড অনুযায়ী একটা নাম হবে। সেই নামটা কি? অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে কে? অ্যাসিটোব্যাক্টর। অ্যাসিটিক অ্যাসিড ব্যাক কে তৈরি করে? অ্যাসিটোব্যাক্টর। অ্যাসিটিক অ্যাসিড ব্যাক কে তৈরি করে? অ্যাসিটোব্যাক্টর। ওকে, আচ্ছা অ্যাসিটিক অ্যাসিটিক অ্যাসিড কে তৈরি করছে? অ্যাসিটোব্যাক্টর তৈরি করছে আর কি। ওকে, অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটোব্যাক্টর। তাহলে দেখো তো আমাদের জিনিসগুলো খুব সহজে মুখস্থ হয়ে গেল না? আমি আরেকবার একটু সামারি করে দিই, তাহলে ইজিলি হয়ে যাবে। দেখো কিসে তৈরি করছি ভাইয়া? ইনভার্ট চিনিতে তৈরি করছি। ইনভার্ট চিনি বানাইছি, তার মানে কি আসবে? ইনভার্টেজ। ইনভার্ট চিনি মানে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত করা, মানে কি? ইনভার্ট চিনিতে পরিণত করা। সো ইনভার্ট চিনিতে পরিণত করছে কে? ইনভার্টেজ। অ্যালকোহল মানে ইথানলে পরিণত করছে কে? জামাই মানে জাইমেজ। এরপরে কি? এটা কি? অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডে কে তৈরি করবে? অ্যাসিটোব্যাক্টর তৈরি করবে আর কি। ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এরপরে আসি মেইন কথায়। দেখো ইনভার্ট চিনি যেটা তৈরি করছে, ইনভার্টেজ যেটা তৈরি করছে, এখানে একটা তাপমাত্রাও লাগবে। তাপমাত্রাটা মনে পাবে 37°C। কত? 37°C। এটা কিন্তু আমাদের রক্তের তাপমাত্রাও কত বলো তো? 37°C। ওকে, 37°C। ওকে, হ্যাঁ বান্ধবী জামাই মদ খায়। ঠিক আছে, এই এবার ঠিক আছে।
আচ্ছা এবার আসি ফরমালিনের ব্যবহার, ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে কি বলা হয়? ফরমালিন। এবং দেখো ফরমালিন কি জীবাণুনাশক হিসেবে ব্যবহার করে। ফরমালিনের কিন্তু ভালো দিকও আছে, কি দিক? জীবাণুনাশক হিসেবে ইউজ করা হয়। এমন ভাবে জীবাণু নাশ করে দেয় যে ফল আর পচেই না। কলায় ফরমালিন দেওয়া হয়, আমে ফরমালিন দেওয়া হয়, আম কি আর পচে? পচে না। কেন পচে না? কারণ এটা জীবাণুনাশক হিসেবে সব জীবাণু মারিয়ে দিচ্ছে, এটা দেহ বডির জন্য ক্ষতিকর। জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়। এবং দেখো ভালো দিক কি, জীববিজ্ঞানের নমুনা সংরক্ষণে ব্যবহার করা হয়। হ্যাঁ তুমি খাবারে মানে এটা তো মেইনলি খাবার সংরক্ষণের জন্য ইউজ করা হয় না, এটা মেইনলি ল্যাবে ইউজ করা হয়। মনে করো অনেক দিন ধরে তোমাকে একটা জিনিস সংরক্ষণ করে রাখতে হবে এক্সপেরিমেন্টের জন্য, ঠিক আছে? একটা ভ্রূণকে তুমি সংরক্ষণ করে রাখবা, বা একটা কেমিক্যালকে বা কোনো একটা জিনিসকে তুমি সংরক্ষণ করে রাখতে চাচ্ছ আর কি, ঠিক আছে? জীববিজ্ঞানে এরকম একটা জিনিসকে তুমি কি ইউজ করবা? ফরমালিন ইউজ করবা আর কি। বাট এই ফরমালিন এখন খারাপভাবে ইউজ হয়। ফরমালিন যুক্ত খাবার খেলে কি হবে? ক্যান্সার হবে আর কি। ফরমালিন যুক্ত খাবার খেলে কি হবে ভাইয়া? ক্যান্সার হবে। এবার আসি কোন উপাদানটি টয়লেট ক্লিনারে ব্যবহার করা হয়? এবার বলো তাইলে, এবার টয়লেট ক্লিনারে কোনটা ইউজ করছি? না, কমেন্ট দেখে হাসতেছি না, এমনি হাসতেছি। বলো। হ্যাঁ, বলো দেখি কোন উপাদানটি টয়লেট ক্লিনারে ব্যবহৃত হয়? কোন উপাদানটি টয়লেট ক্লিনারে ব্যবহৃত হয়? কয়টা বাজে? 12টা 58। হ্যাঁ ওই যে বললাম না, 20-এর মধ্যে, 20-25-এর মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা আসি দেখো, সোডিয়াম বাইসালফাইড, সোডিয়াম মেটাসালফাইড তোমাদের কমেন্টও করাইছিলাম, মনে আছে? সোডিয়াম লরাইল সালফাইড কমেন্ট করাইছিলাম। সারফেক্টেন্ট রূপে ইউজ করা হয় কোনটা? সোডিয়াম লরাইল সালফাইড। ঠিক আছে, সোডিয়াম লরাইল সালফেট, সোডিয়াম লরাইল সালফেট, সালফাইড না কিন্তু, সোডিয়াম লরাইল সালফেট। এবার আসি, তোমরা এবার অ্যান্সার দাও একটু। মল ভিনেগার প্রস্তুতিতে সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে কোন এনজাইম ব্যবহৃত হয়? বলো তো, সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে কোন এনজাইম ব্যবহার করা হয়? সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে কোন এনজাইম ইউজ করা হয় বলো? সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে ভাইয়া কোন এনজাইম ইউজ করা হয় বলো? সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে কোন এনজাইম ব্যবহার করা হয়? 31 অ্যান্সার দাও। সুক্রোজের আর্দ্র বিশ্লেষণ, দেখো সুক্রোজ মানে কি? সুক্রোজ মানে কি? চিনি। এখান থেকে আমি পরিণত করছিলাম কি? ইনভার্ট চিনিতে। ইনভার্ট চিনি, সুক্রোজ থেকে কি বানাইছিলাম? ইনভার্ট চিনি। ইনভার্ট চিনি কি বানাইছি? ইনভার্ট চিনি বানাইছি। তো যেটা বানাইছি সেটা অনুযায়ী তো নাম আসবে, তাহলে কি হবে? ইনভার্টেজ। তাহলে কোনটা হবে অ্যান্সার? ইনভার্টেজ। তাহলে সুক্রোজ থেকে কি বানাই? ইনভার্ট চিনি বানাই। তার মানে কি হবে? এই যে 31 অ্যান্সার দিয়ে দিয়েছে, দেখছো অবস্থা? দেখছো সুক্রোজ থেকে কি আমরা ইনভার্ট চিনি বানাইছিলাম? সরি, সুক্রোজ থেকে কি আমরা অ্যালকোহল বানাইছিলাম যে জাইমেজ হবে? হুম, আসো দেখি। সো সুক্রোজ থেকে কি বানাইছিলাম? সুক্রোজ থেকে বানাইছিলাম বা ইনভার্ট চিনি বানাইছিলাম। কি বানাইছিলাম? ইনভার্ট চিনি। ইনভার্ট চিনি মানে কি বলতো? ইনভার্টেজ। ইনভার্ট চিনি মানে কি? ইনভার্টেজ। আপনি কিন্তু মানে জামাই হবেন না দেখেন, বাট আমি তো মদ খাই না। সো যে হবে সে লাকি হবে। আচ্ছা আসি, ইনভার্টেজ, ইনভার্টেজ, ওকে। আচ্ছা এবার আসি লাস্ট কোশ্চেন। লাস্ট কোশ্চেন আমরা আরেকটা আছে। আচ্ছা কোন উক্তিগুলা সঠিক বলো তো দেখি? এই উক্তিগুলা একটু পড়ে বিশ্লেষণ করে আমাকে বলো কোন উক্তিটি সঠিক। কি বলা হয়েছে দেখো, ইস্ট থেকে ইনভার্টেজ ও জাইমেজ নিঃসৃত হয়। তবে ইস্ট থেকে কি কি নির্গত হয়? মনে রাখবা, জামাই নির্গত হয়। ইস্ট থেকে কি কি হয়? জামাই নির্গত হয় ইস্ট থেকে, ঠিক আছে? জাইমেজ, মল্টেজ, ইনভার্টেজ, ইস্ট থেকে কি কি নিঃসৃত হয় ভাইয়া? জামাই। জাইমেজ, মল্টেজ, ইনভার্টেজ, জাইমেজ, মল্টেজ আর ইনভার্টেজ, জাইমেজ, মল্টেজ আর ইনভার্টেজ। ইস্ট থেকে কি কি হয় ভাইয়া? জাইমেজ, মল্টেজ। তার মানে এই অপশনে ঠিক আছে, জাইমেজও আছে, ইনভার্টেজও আছে। ঠিক আছে, ওকে। এবার আসি দেখো কি বলছে, ইনভার্টেজ গ্লুকোজ ও ফ্রুক্টোজকে বিয়োজিত করে ইথানল ও কার্বন ডাই অক্সাইডে পরিণত করে। ইনভার্টেজ গ্লুকোজ এবং কিসে পরিণত করছে ভাইয়া? ইথানলে পরিণত করছে। পরিণত হয়েছে কি ইথানলে? কে করছে? ইনভার্টেজ করছে না। মদ কে খাইছিল? জামাই খাইছিল, তাই না? ইথানল মানে কি? মদ। তার মানে কে কনভার্ট করবে? জাইমেজ কনভার্ট করবে, বাট বলে রাখছে কি? ইনভার্টেজ। তার মানে অপশন 2 কি হবে? হবে না। তার মানে অপশন 2 বাদ।
এবার আসি, দেখো গ্লুকোজ ও ফ্রুক্টোজকে বিয়োজিত করে ইথানলে পরিণত করছে কে? জাইমেজ। হ্যাঁ, এইটা ঠিক আছে, এটা ঠিক বলছে। এবার আসি 4 নাম্বার, জাইমেজ চিনিকে আগ্রহ বিশ্লেষণ করে গ্লুকোজ ও ফ্রুক্টোজ, না, গ্লুকোজ ও ফ্রুক্টোজে কে পরিণত করেছিল, মানে ইনভার্ট চিনিতে কে পরিণত করেছিল? ইনভার্টেজ। তার মানে অ্যান্সার কোনটা হবে? ইনভার্টেজ। এখানে যে লিখছে জাইমেজ, তার মানে অ্যান্সার কোনটা হচ্ছে 1 আর 3। তার মানে অ্যান্সার কোনটা হচ্ছে 1 আর 3, 1 আর 3। 32 অ্যান্সার বি বলছো তোমরা। 2 নাম্বারটা কিভাবে ঠিক হয় আমাকে বলো? ইনভার্টেজ কি তোমার গ্লুকোজ ও ফ্রুক্টোজকে ইথানলে পরিণত করছিল? এতক্ষণ ধরে কি নিয়ে আলোচনা হচ্ছে? ইথানলে কে পরিণত করছে? তুমি দেখারই দরকার নাই কিসে পরিণত করছে। ইথানল মানে কি? মদ। মদে কে পরিণত করছে? জামাই, মানে জাইমেজ হবে। তো 2 নাম্বার কিভাবে হয় বলো? 2 নাম্বার কি হইতে পারে? হইতে পারে না। তার মানে অ্যান্সার কোনটা হবে? 1 আর 3। ক্লিয়ার? এটা কি ক্লিয়ার হয়েছে সবাই? যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে সবাই কমেন্ট করো ক্লিয়ার। বলো তাহলে এটা ক্লিয়ার হয়েছে সবার? এটা কিন্তু একটু কঠিন ছিল, পরীক্ষা হলে দেখলেই প্যাচ লেগে যাবে। যে ইউডি 21-22 সালে আসা কোশ্চেন, মানে জানি না কোশ্চেন একটু প্যাচ লাগালে হয়, তাহলেই তো কেমিস্ট্রি বায়োলজি একটু প্যাচ দেয়, একটু ইউনিক করার চেষ্টা করে আর কি। ক্লিয়ার? বলো। ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা দেখি আর কয়টা আছে স্লাইড। এই তো লাস্ট স্লাইড, লাস্ট স্লাইড, তোমরা আনসার দাও। ট্যালকম পাউডারের প্রধান উপাদান কি? বলো, ট্যালকম পাউডারের প্রধান উপাদান কি? ট্যালকম পাউডারের প্রধান উপাদান কি? ট্যালকম পাউডারের প্রধান উপাদান হচ্ছে ভাইয়া ট্যাল্ক। ট্যালকম পাউডারের প্রধান উপাদান কি ভাইয়া? ট্যাল্ক, ঠিক আছে। ট্যাল্কের সংকেত কেউ পারবা? ট্যাল্কের সংকেত কেউ পারবা? আচ্ছা, সো ভাই মনে রাখবা ট্যালকের সংকেত কি? আমার সাথে কমেন্ট করো 3 mgO, ঠিক আছে? 3 mgO, এটা কমেন্ট করো 3 mgO 4SiO2 H2O, 3 mgO 4SiO2 H2O। এই সংকেতটা অনেকবার আসে, ঠিক আছে? 3 mgO 4SiO2 H2O, 3 mgO 4SiO2 H2O। তাহলে এটাকে কি বলা হয় বলো তো? এটার নাম কি হবে? হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেট। হাইড্রেটেড, এই যে হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেট, এটা একটু সবাই কমেন্ট করো। মাঝখানে একটা কোশ্চেন বাদ গেছিল, আমি এটা খেয়াল করি নাই, ওইটা একটু পড়াই দিই। আচ্ছা দেখি ওইটা একটু পড়াই দিই। এটা হচ্ছে ওই যে এখানে ইয়া করে পড়াতে যে এটা বাদ চলে গেছিল। ওকে, একটু ক্লিন করে পড়াই দিই। দেখো কি বলা হয়েছে, কলয়েডাল দ্রবণের চারদিকে আলো ছড়ানো ধর্মকে বলা হয় কি? কলয়েডাল দ্রবণের চারদিকে আলো ছড়ানো ধর্মকে কি বলা হয় বলো তো? 3 mgO 4SiO2 H2O, 3 mgO 4SiO2 H2O, কমেন্ট করো। 3 mgO 4SiO2 H2O। এরপরে সবাই 29 নম্বর কোশ্চেন আনসার দাও। 29। চৌত্রিশের ডি, লাস্ট একটা টুইস্ট আছে আর কি, সবাই লাস্ট পর্যন্ত থাকো, তোমাদের একটা টুইস্ট আছে। কোশ্চেনটা এটা হচ্ছে উম, এটার উত্তরটা দিতে থাকো একটু, একটা মিনিট দাঁড়াও। পাচ্ছি না। এটা নাকি
টিন্ডাল ইফেক্ট, সবাই বলছো টিন্ডাল ইফেক্ট, ওকে। আচ্ছা, সো আসি দেখি, তুমি কি বলছো টিন্ডাল ইফেক্ট সবাই? আচ্ছা, তো দেখো, পেলাম না এই কোশ্চেনটা, আচ্ছা আমি এই কোশ্চেনটা খুঁজতেছি। তো দেখো, যদি বলে ভাই চারিদিকে ছোটাছুটিকে কি বলা হয়, চারিদিকে ছোটাছুটিকে বলা হয় বা দৌড়ানোকে বলা হয় কি, ব্রাউনিয়াম ইফেক্ট, ওকে। চারিদিকে ছোটাছুটিকে বলা হয় ব্রাউনিয়াম ইফেক্ট, আর আলো ছড়ানো যে ধর্মটা, এটাকে বলা হয় কি বলতো, টিন্ডাল ইফেক্ট, ওকে। এরপর একটা জিনিস সবাই কমেন্ট করবা, সেটা হচ্ছে ভাই পাকা কলা, বুঝছো? এরপর একটা জিনিস সবাই কমেন্ট করবা, সেটা কি, পাকা কলা। একটু সবাই কমেন্ট করো তো দেখি, পাকা কলা, এটা একটু সবাই কমেন্ট করো। এরপর সবাই কমেন্ট করো কি, পাকা কলা। পাকা কলা, এটা একটু সবাই কমেন্ট করো তো, পাকা কলা। পাকা কলা, এটা একটু সবাই কমেন্ট করো, পাকা কলা। পাকা কলা, এটা একটু সবাই কমেন্ট করো, পাকা কলা, দেখি কি কমেন্ট করছো, পাকা কলা, এটা একটু সবাই কমেন্ট করো। এটা হচ্ছে উম, হুম, পাকা কলা, এটা একটু সবাই কমেন্ট করো, পাকা কলা। তো ভাই পাকা কলাতে কি হলো ভাইয়া, পাকাতে হচ্ছে কি, পাকাতে হচ্ছে ভাইয়া পটাশিয়াম, কাতে কি ভাইয়া, কাতে হচ্ছে ক্যালসিয়াম, আর কলাতে কি বলতো, ক্লোরাইড। সেটা কি মনে রাখবা, আমরা দুধ দিয়ে কি খাই বলতো, কলা খাই, তাই না? দুধ কলা ভাত খাই অনেকে। সেই দুধ কলা ভাত দিয়ে মনে রাখবা, যে দুধ কলা ভাত কি দিয়ে খাবো আমরা, পাকা কলা দিয়ে খাবো। তাহলে দুধে কোন কোন আয়ন বেশি দেখতে পাওয়া যায়, তোমরা পাকা কলা, পটাশিয়াম, ক্যালসিয়াম আর ক্লোরাইড। পটাশিয়াম, ক্যালসিয়াম আর একটা কি বলতো, ক্লোরাইড। পটাশিয়াম, ক্যালসিয়াম আর একটা কি, ক্লোরাইড। এই তিনটা একটু সংকেত একটু সবাই কমেন্ট করো, পটাশিয়াম, ক্যালসিয়াম আর একটা কি বলতো, ক্লোরাইড। পটাশিয়াম, ক্যালসিয়াম আর একটা কি বলতো, ক্লোরাইড, ওকে। আচ্ছা, এই যে পাইছি কোশ্চেনটা, পাইছি কোশ্চেনটা, তোমাদের একটু ছবি তুলে আমি একটু জিজ্ঞাসা করি, তাহলে তোমরা পারবা। উম, হুম, আচ্ছা এই যে পাইছি, হ্যাঁ। সো এটা পাকা কলার একটু সবাই কমেন্ট করতে থাকো, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্যই আমি এটা নিয়ে তো ইয়া করতেছি। আসো দাঁড়াও। হুম, পাকা কলা, না ফ্রি ক্লাস প্রতিদিন হয় না, যেমন আজকেও পেইড একটা ক্লাস হয়েছে আর কি। আমরা তোমাদের জন্য ফ্রিতে যতটুকু পারি চেষ্টা করতেছি, বাট আমাদের খুব শীঘ্রই একটা ব্যাচ শুরু হবে, আইসিইউ ব্যাচ, নামমাত্র ফি নিয়ে তোমাদের সাথে ক্লাস হবে, তো প্যারা নিও না, ওকে। আচ্ছা আসি, যেটা মেইন কাহিনী ছিল, একটু আমি ওপেন করি। পাগল একটা কোশ্চেন তোমাদের একটু সলভ করাই, লাস্ট একটা কোশ্চেন, সবাই একটু ধৈর্য ধরে থাকো। পাইছি কোশ্চেনটা, দেখে ডাউনলোড হোক, 1 মিনিট দাঁড়াও। বলো, এই কোশ্চেনের আনসার সবাই দাও, দেখা যাচ্ছে না, হ্যাঁ বলো, বেবি পাউডারের মূল উপাদান কোনটি? ঠিক আছে, আমি তোমাদের বলে দিই, বেবি পাউডারের মূল উপাদান হচ্ছে ট্যাল্ক, তাহলে বলো এটার আনসার কোনটা হবে? বেবি পাউডারের মূল উপাদান কি ভাইয়া, ট্যাল্ক, বুঝছো? সো আমাকে এই কোশ্চেনের আনসার দাও, যে বেবি পাউডারের মূল উপাদান যে ট্যাল্ক, অ্যান্সার তাহলে কোনটা হবে? এই 3 নম্বর কোশ্চেনের আনসার সবাই দাও, 3 নম্বর কোশ্চেনের আনসার সবাই দাও, 3 নম্বর কোশ্চেন আনসার দাও। ধন্যবাদ তোমাকেও, বলো এই 3 নম্বর কোশ্চেন আনসার সবাই দাও, দেখা যাচ্ছে তো 3 নম্বর কোশ্চেন ভালো মতো বলো, বেবি পাউডারের মূল উপাদান কি? দেখো দেখো অপশন ভালো মতো দেখো, দেখে ভালো মতো অ্যান্সার দাও। বেবি পাউডারের মূল উপাদান কি, টেল, বুঝছো? তাহলে অ্যান্সার কোনটা হবে? ডিম, ওকে। ডি, 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 এটা তোমাদের একটা কুইজ টাইপের একটা জিনিস। তিনে সি, এ সি, একজন বলছে সি, একজন বলছে ডি, বাকিরাও জানাও।
না, যারা টার্গেট যে টার্গেট জিএসটি ব্যাচে ভর্তি আছে তোমাদের ভর্তি হওয়া লাগবে না, এটা হচ্ছে যারা নতুন করে শুরু করবে তাদের জন্য। বলো। 3 ডি। আচ্ছা, তোমাদের একটু কমন সেন্স যদি কাজে লাগাও তাহলেও হয়, কিন্তু এত কষ্ট করে আমি এই কোশ্চেনটা বের করছি, এত সহজে লিখে আমি বের করতাম বলো? যদি একটু কমন সেন্স কাজে লাগাতো তাও কিন্তু হইতো। এত কষ্ট করে আমি লাস্টে একটা স্লাইডের বাইরেও একটা কোশ্চেন, এত কষ্ট করে ছবিটা মাত্র তুললাম, এই যে সামনে আমার বিচিত্রা বই বের করলাম, বিচিত্রা বই বের করে ছবিটা তুললাম, তুলে টেলিগ্রামে পাঠায় তোমাদের ওপেন করে দেখালাম। সো নিশ্চয়ই কোশ্চেনটা একটু টুইস্ট আছে, ঠিক আছে? এই জন্যই তো এবার তাও আবার আসছে কোথায়, ইসলামিক ইউনিভার্সিটি, তোমাদের গুচ্ছ টার্গেট। তোমাদের এটা ভুল করলে কি হবে বলো? ভাই ডি হবে, ডি হবে। আরে ডি কেমনে হবে, দেখো কি আছে, 3 MgO SiO2 4H2O, সংকেত কি ছিল, 3 MgO 4SiO2 ইন্টু H2O, এটা ছিল হচ্ছে তোমার ফর্মুলা, মানে সংকেত। তো এখানে কি সেই সংকেত আছে? তোমরা খালি ডি ডি বলতেছো, ডি কি হয়, ডি কিভাবে হয় বলো? একজনও সঠিক অ্যান্সার দিতে পারো নাই। এবার আসি কাহিনী, দেখো এমজি কয়টা ভাইয়া, 3টা। এই দেখো এমজি কয়টা আছে, 3টা আছে। ওকে, অক্সিজেন কয়টা আছে ভাইয়া, এখানে 3টা অক্সিজেন, এখানে কয়টা আছে, 4 দুগুণে 8টা অক্সিজেন, আর এখানে কয়টা আছে দেখো তো, এই যে 3টা, এখানে কত আছে, 4 দুগুণে 8, ঠিক আছে? তাহলে 8 আর 4 মিলে কয়টা হলো বলো তো, 8 আর দেখো তোমাদের ভালো মতো দেখাই, দেখো এখানে কয়টা অক্সিজেন হলো, 4 দুগুণা 8টা অক্সিজেন, ঠিক আছে? এখানে কয়টা আছে, 3টা আছে, তাহলে 8 আর 3 11, আর এখানে একটা আছে, কয়টা হলো, 12টা অক্সিজেন। দেখো তো এখানেও 12টা আছে নাকি, এই যে 3 4 12টা অক্সিজেন। সিলিকন কয়টা ছিল ভাইয়া, 4টা, এই যে 4SiO2, সিলিকন 4টা, এখানে দেখো তো কয়টা আছে, 4টা আছে আর কি। ওকে, আচ্ছা H2 কয়টা ছিল ভাই, 2টা ছিল, এখানেও H2 কয়টা আছে, 2টা আছে। তার মানে সব দিক দিয়ে দেখো এই জিনিসটাকে সংক্ষেপে কি আকারে লিখছে, H2Mg3SiO3 হোল 4। ওকে, তার মানে অ্যান্সার কোনটা হবে, বি নাম্বারটা হবে। সো এটাও কমেন্ট করো, দুইটা সংকেত আছে ক্যালকের, একই জিনিসই, বাট শর্ট ফর্ম আর একটা ফুল ফর্ম। সো H2Mg3SiO3 হোল 4। আজকের পড়া ভুল করবা না, ইসলামিক ইউনিভার্সিটি ডি ইউনিটে 18 সালে আসা কোশ্চেন। এটা দেখে তো অনেকে বলবে যে বইয়ে মনে ভুল আছে, এটা কাইটে দিয়ে এটাই হবে অ্যান্সার। না, দেখছো এই জিনিসটাই ভুল করবা। ওকে, H2Mg3SiO3 হোল 4। একজন বলে উত্তর নাই, উত্তর নাই মানে আমি উত্তর বের করে দেখাই, তোমার বলতেছে উত্তর নাই, মানে কি? ভাই আমার নামটা উচ্চারণ করেন, চাইং চাইং, নামই তো দিচ্ছে এরকম যাতে উচ্চারণ করা না যায়। আচ্ছা ঠিক আছে, সো এটা ক্লিয়ার, বুঝছো? কমেন্ট করো H2Mg3, H2Mg3, তারপরে ব্র্যাকেট দাও SiO3 হোল 4, SiO3 হোল 4। ওকে, সো তোমাদের জন্য লাস্টে কি অপেক্ষা করতেছে, লাস্টে একটা ধন্যবাদ অপেক্ষা করতেছে। যারা এত কষ্ট করে ক্লাসটা শেষ পর্যন্ত করছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ দোয়া করে তোমাদের গুচ্ছতে কার কোন ইউনিভার্সিটি টার্গেট বলো তো দেখি, তোমাদের গুচ্ছতে কার কোন ইউনিভার্সিটি টার্গেট বলো? আজকে একটা ভিডিও দিয়েছিলাম একটা ইউনিভার্সিটি, নওগাঁ বিশ্ববিদ্যালয়। নওগাঁ বিশ্ববিদ্যালয় কিন্তু খারাপ না, এবার এখানে সায়েন্সের কোনো সাবজেক্ট নাই, নতুন ইউনিভার্সিটি, বাট আসলে এত ইউনিভার্সিটি বের হয়, এত ইউনিভার্সিটি বের না করে যদি যে সকল ইউনিভার্সিটি আছে সেগুলোর যদি সিট সংখ্যা বাড়ানো হয় এটাই আরো বেটার, ঠিক আছে? বা ল্যাব ফ্যাসিলিটি যদি বাড়ানো হয়, বাট সেটা না করে খালি ইউনিভার্সিটি আর ইউনিভার্সিটি। যাক, প্যারা নাই, তবুও ধন্যবাদ ভাইয়া। মানে আগে কি কিছু কমেন্ট করছিলা, দেখি নাই তো। বলো এই অধ্যায়টা ক্লিয়ার হয়েছে সবার? সবার কি ক্লিয়ার? যা যা বললাম 80% আশা করি তোমার কমপ্লিট হয়ে গেছে আর কি, বুঝছো? এখন তোমার কাজ কি হবে, তোমার 1 নাম্বার কাজ হবে ভাইয়া, এই যে আমি যে স্লাইডটা দিছি স্লাইড একটু পড়বা, ঠিক আছে? কারণ মাত্র পড়ছি, স্লাইড পড়া বা স্লাইডটা দেখা। সো 2 নাম্বার কাজ কি হবে, স্লাইড তোমার পড়া শেষ বা দেখা শেষ হইলো, সেকেন্ড কাজ যেটা হবে ভাইয়া, বই পড়বা আর কি, বুঝছো? বইয়ের দাগানো লাইনগুলো পড়বা, বইটা পারলে পড়বা, বা বই পড়া উচিত, যদি অনেক পড়া থাকে তাহলে দরকার নেই, বাট বই পড়া আমি বলবো উচিত। মেইন যেটা 3 নাম্বারটা গুরুত্বপূর্ণ খুবই, তোমার কাছে রসায়ন বিজিত থাকুক বা অ্যাসপেক্টের বই থাকুক বা যেই বই থাকুক না কেন, কোশ্চেন ব্যাংক না, এটা হচ্ছে গাইড বই, বুঝছো? গাইড বই থেকে, মানে কোশ্চেন ব্যাংকে কি থাকে, তুমি ঢাবির কোশ্চেন ব্যাংক নিচ্ছ শুধু ঢাবির কোশ্চেন, জাবির কোশ্চেন ব্যাংক নিচ্ছ শুধু জাবির কোশ্চেন, বাট না,
গাইড যেমন বিচিত্রা বা অ্যাসপেক্ট বায়োলজি বা অ্যাসপেক্ট কেমিস্ট্রি বা অক্সিজেন প্লাস এরকম যে নামগুলো আছে, এই যেগুলো আছে এগুলো কি আছে, ঢাবির কোশ্চেন দেখবা দেওয়া আছে ফার্স্টে, তারপর জাবির কোশ্চেন দেওয়া, তারপর রাজশাহীর কোশ্চেন দেওয়া, এইগুলো সলভ করতে হবে। সো তুমি ডিউর কোশ্চেনটা সলভ করবে, তোমার দক্ষতা বাড়বে। জাহাঙ্গীরনগরের কোশ্চেন সলভ করবা, তুমি হচ্ছে প্যাচগুলো বুঝতে পারবা বা ভুলগুলো বুঝতে পারবা। দেন কি হবে, আরিউটা হচ্ছে স্ট্যান্ডার্ড হয়, আরিউর কোশ্চেন সহজ না কঠিন না স্ট্যান্ডার্ড। ওকে, এই তিনটা সলভ করবা, পাশাপাশি গুচ্ছের কোশ্চেনগুলো সলভ করবা। ওকে, আর আইইউ তো সলভ করবা আর কি। ওকে, এই চারটা যদি মোটামুটি সলভ করো, আমি তো পুরো মনে করো রসায়ন বিদ্যা পুরো আল্লাহর রহমতে অনেকখানি কি সলভ করছিলাম, সবই সলভ করতে পারি। ওকে, কারণ আমাদের সময় টাইম মোটামুটি ভালোই পাওয়া গেছে, ফুল সিলেবাস ছিল। সো মেডিকেলের পর করোনার কারণে টাইম পাওয়া গেছিল আর কি। ওকে, সো ওই টাইমটা পেয়ে আবার গাফিলতি চলে আসে, আবার সবার প্রিপারেশনই দেখা যায় অনেক ভালো হয়ে যায়। ঠিক আছে, সবাই যেহেতু টাইম পাচ্ছে, মানে টাইম কি খালি আমি একা পাইছি, টাইম কিন্তু সবাই পাইছে। ঠিক আছে, আমার কম্পিউটার যারা আছে সবাই পাইছে, বাট যে কাজে লাগাইতে পারছে সেই লাভ করছে। সো এই জিনিসগুলো করবা আর কি, বুঝছো, ডিইউ জেইউ আরইউ জিএসটি সকল ইউনিভার্সিটি কোশ্চেনগুলো ব্যাখ্যা সহ সলভ করবা। দেন আগামীকাল এক্সাম হবে, এই এক্সামে অংশগ্রহণ করবা, তোমার প্রিপারেশন ইনশাল্লাহ 100তে 100 হয়ে যাবে আর কি। ওকে, এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা থাকবে না। ভাই আপনার ক্লাসটা অসাধারণ ছিল, ধন্যবাদ। ও আচ্ছা, টুইস্টের প্রশ্নটা কষ্ট করে বের করছেন, তার জন্য ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাক, একজন বুঝলো কষ্ট। ডায়াগ্রাম লাইনগুলো পড়লে, হ্যাঁ ডায়াগ্রাম লাইনগুলোই ভালো মতো পড়ো, আপাতত এনাফ। স্লাইডটা দেন ভাইয়া, দিব, ওকে সমস্যা নাই ভাইয়া। কমেন্টে রিপ্লাই দেয় না, তাই আর কমেন্টে একটু পড়েন। পরীক্ষা দিব না তবুও ক্লাস করলাম কেন, তোমার পরীক্ষা দিব না কেন? পিডিএফ ভাই, পিডিএফ শেয়ার করছো? শেয়ার করলে পিডিএফ পাবা, যারা যারা শেয়ার করছো এই স্ক্রিনশট দিবা। এত কষ্ট করে একটা পিডিএফ বানাইছি আমি, পিডিএফ বানাইতে আজকে আমার অনেক কষ্ট হয়ে গেছে। পিডিএফ বানাতে হয়েছে, অনেক কিছু সিলেক্টেড করতে হয়েছে, প্রিপারেশন নেওয়া লাগছে। দেন হচ্ছে এই যে প্রবলেমগুলো ছিল, ল্যাপটপে প্রবলেম হইলো, আনইনস্টল করে ইনস্টল করে অনেক কাহিনী করে আসছি। ভাবছি ক্লাস যেহেতু নিবো, আমার আবার বাসায় চলে যাওয়া লাগবে পরশুদিন, সেই জন্য ক্লাস যেহেতু বলছি নিবো, ইনশাল্লাহ নিবো। ওকে, সো সেখান থেকেই ক্লাসটা নিলাম, বাট তোমরা শেয়ার করো না, কিছু করো না, ক্লাসের একটা পৌঁছলে রেসপন্স করো না। এত কষ্ট করে ক্লাস নিই কাদের জন্য বলো? আমার দরকার আছে এত কষ্ট করে ক্লাস নেওয়ার? আমি তার আগে বাসায় চলে যেতে পারতাম, 5 তারিখে ক্যাম্পাস বন্ধ হয়ে গেছে। সো এতদিন তোমাদের জন্য রয়ে গেছে, তোমাদের ক্লাসের জন্য। এই যে 5 তারিখ যাচ্ছি, 16 তারিখ, প্রায় 11 দিন ক্যাম্পাসে আছি। ইচ্ছা তো করে যে আরো ক্লাস নিয়ে যাই, বাট বাসায় তো ঈদেও তো বাসায় যেতে হবে আর কি। ওকে, তো সব মিলে আসলে যাচ্ছি তো, তো কি হয়েছে, তোমাদের জন্য ক্লাস রেকর্ডেড করে রেখে যাচ্ছি, যাতে ওই ক্লাসগুলো করে তোমার প্রিপারেশনের কোনো ঘাটতি না পড়ে। মানে ভাইয়ারা সারাদিন তোমাদের জন্য ডেডিকেশন দিচ্ছি, বাট তোমাদেরই খোঁজ নাই। ক্লাস করতেছো কয়জন? 30 জন 35 জন লাস্ট পর্যন্ত আসছো, এটা কিছু হইলো? আমি আজকে বলছিলাম যে 5 অধ্যায় ক্লাস, কার কার লাগবে রিয়াক্ট দাও, 100 জনের মতো রিয়াক্ট দিছো, বাট ক্লাসে আসো কয়জন? 25 জন, কি আর বলবো বলো। ঠিক আছে, শুধু ইসলামিক ইউনিভার্সিটি কমিশন, শুধু ইসলামিক ইউনিভার্সিটি কোশ্চেন কেন সলভ করবা? ইসলামিক ইউনিভার্সিটি কোশ্চেন দায়িত্ব আছে বলে কি ইসলামিক ইউনিভার্সিটি কোশ্চেন করবে নাকি? শেয়ার করছি তো, শেয়ার করছো যারা, শেয়ারের স্ক্রিনশটটা আমাদের অ্যাডমিশন পেজে দিবা, বলবা ইনবক্স করে যে ভাই এই যে আমি শেয়ার করছি, এই স্ক্রিনশট দেখেন আমি করছি, তোমাকে সাথে সাথে স্লাইডটা দিয়ে দিবে। ওকে, সমস্যা নেই। বাট যারা শেয়ার করো না, শেয়ার করে আবার অনেকে করে ডিলিট করে দেয়, এইগুলো কিন্তু ঠিক না, বুঝছো? একটু কষ্ট করে শেয়ার করবা, ভাইয়া কি খারাপ দেখতে যে শেয়ার করলে তোমার ইয়া হয়ে যাবে? আচ্ছা, যাই হোক, ভালো থাকো সবাই। কয়টা বাজে? 12:30 বাজে না? আরে বাপরে, 12:40 বেজে গেছে, অনেক বাজে। ওকে, সো সবাইকে থ্যাঙ্কস, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ক্লাসে, সবাই ভালো থাকো। গুড নাইট। ওকে, গুড নাইট, আল্লাহ হাফেজ, গুড নাইট। এখন আমি আবার রাতের খাবার খাইতে হবে, তারপরে আবার সেহরিতেও খেতে হবে, সো 2টার 1টা যে কোনো খাইতে হবে, এখন টাইমও নাই। ওকে, ভালো থাকো সবাই। ওকে, আমার বাসা খুলনা, খুলনা শহরে আর কি। থাকো সবাই, দেখা হবে ইনশাল্লাহ ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর নেক্সট যে ক্লাসগুলো হবে রুটিন দেওয়া আছে, নেক্সট ক্লাসগুলো করো, কালকে আগামীকাল লাইভ ক্লাস হবে, সবাই থাকবে ক্লাসে। ওকে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।